আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং কে কোথা থেকে দেখতেছো, কেমন আছো সবাই, এটা কমেন্ট করে জানাও। আমি তোমাদের মহসিন বিশু ভাইয়া যুক্ত হয়ে গেছি তোমাদের সাথে। আজকের ক্লাসটি কি, আজকে আমরা জীববিজ্ঞান নিয়ে কথা বলবো। তোমরা ইতোমধ্যে অন্য ক্লাসগুলো কিন্তু করে ফেলেছো, তাই না? যে অন্য সকল ক্লাসগুলোতে তোমরা ছিলা। আজকে তোমরা কি ক্লাস করবা বলো? জীববিজ্ঞান ক্লাস করবা। তো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও, তারপরে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। তো তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও ভাইরা, খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও। তোমরা সবাই যুক্ত হওয়ার পরে আমরা শুরু করে দিব। আমরা 2-4 মিনিটের মধ্যে শুরু করে দিব। তো সবাই একটু দেখো যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা, বোর্ডও দেখতে পাচ্ছ কিনা এবং কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, এটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাও। আর ঠিক আছে, একটু কমেন্ট করো সবাই। আর দেখো যে দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, এটা একটু বলো। তারপরে আমি আজকের ক্লাসটা শুরু করে দিব। আজকে কিন্তু আমরা কি পড়াবো বলো? প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা করব আজকে, ঠিক আছে? সবাই সবাই যুক্ত হয়ে নাও ভাইরা। ওকে, চলো স্টার্ট করি। সালাম জানিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, ঠিক আছে? তো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়ানোর আগে আমি শুরুতে কিছু জিনিস আলোচনা করে নিব, ঠিক আছে? শুরুতে কিছু জিনিস আমি একটু আলোচনা করে নিব তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে আমরা এই চ্যাপ্টারটা তোমাদের সবার কাছে অনেক বেশি কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করো আজকের ক্লাসটা করার পরে তোমাদের কারো কাছে এই টপিকটা আর কোনোদিনও কঠিন লাগবে না, এটার গ্যারান্টি আমি, ঠিক আছে? সো এটার গ্যারান্টি আমি। সো এই জন্য কি করতে হবে বলো তো ভাইয়ারা? খুবই মনোযোগ সহকারে ক্লাসটাতে থাকতে হবে, ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে? তাহলে তুমি এই চ্যাপ্টারের উপরে প্রো হয়ে যাবা, ঠিক আছে? প্রো হয়ে যাবে, এই চ্যাপ্টারের কোনো কিছু তোমার কাছে আর কঠিন লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তো দেখো, আমরা যদি একটা পৃথিবী কল্পনা করি, খেয়াল করো সুন্দর মতো, বোর্ডে খেয়াল করো, কনসেন্ট্রেশন দাও, তুমি ভালো করবা, ঠিক আছে? আচ্ছা, তো বোর্ডে খেয়াল করো। ধরো আমি একটা পৃথিবীকে কল্পনা করলাম। এটা কি আমার একটা পৃথিবী, এটা একটা পৃথিবী। তো বায়োলজি অনেকে মনে করে বোঝার বিষয় না, কিন্তু বিশ্বাস করো এটা সব থেকে বেশি বোঝার ব্যাপার। এখানে অনেক বেশি তোমাকে বুঝতে হবে, অনেক বেশি কনসেপ্ট জানা লাগবে, তুমি অনেক বেশি ট্রিক্স কাটানো লাগবে, তাহলে তুমি এটা খুব সহজ হয়ে যাবে তোমার কাছে, ঠিক আছে? তো চলো, আমি যদি একটা পৃথিবী চিন্তা করি, তাহলে প্রথমে একটা কথা, একটা পৃথিবীর সমস্ত 3টা জিনিস আমি ভাগ করি, খেয়াল করো। একটা পৃথিবীর সমস্ত, এক পাশে আমি লিখলাম স্থলচর, স্থলচর, আর এক পাশে লিখলাম খেচর, আর এক পাশে লিখবো জলচর। তো খেয়াল করো 3টা কথা ভাইয়া লিখেছি, ঠিক আছে? স্থলচর, খেচর আর জলচর। দেখো জল ব্যাপারটাতে আমি বেশি পরিমাণ জায়গা এখানে দিয়েছি। তার মানে আমি একটা জিনিস বুঝাচ্ছি, এই চ্যাপ্টারের তুমি যদি বই খুলে থাকো, বইয়ের প্রথম যে লাইনটা, যে প্রাণী বৈচিত্র্যটা কি, তো একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর, ঠিক আছে? কি কি বললাম? একটা পৃথিবীর সমস্ত জলচর, জলচর, স্থলচর ও খেচর, প্রাণীর মধ্যে 3টা জিনিস, এখানে 3টা জিনিস, ওখানেও 3টা জিনিস, খেয়াল করবা। একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর, প্রাণীর মধ্যে 3টা জিনিস, কি কি খেয়াল করো। এখানে তোমার সংজ্ঞা আসবে না, সংজ্ঞা আসবে না, বাট এখান থেকে আসবে কি সেটা আমি তোমাকে বলবো।
তো তো খেয়াল করে, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে তিনটা ব্যাপার, একটা হচ্ছে জিনগত, দুই নাম্বার হচ্ছে প্রজাতিগত, আর তিন নাম্বার হচ্ছে বাস্তু সংস্থানগত, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে বাস্তুতান্ত্রিক। ঠিক আছে, প্রাণী বৈচিত্র্য কাকে বলে এটা তোমার জানা লাগবে এই জন্যই, কারণ এখান থেকে তোমার এমসিকিউ আসবে। কিভাবে আসবে সেটা আমি বুঝাই দিচ্ছি। তাহলে প্রাণী বৈচিত্র্যটা হচ্ছে কি, একটা পৃথিবীর সমস্ত, এটা পুরো পৃথিবী চিন্তা করলাম, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য দেখা যায় সেটাই প্রাণী বৈচিত্র্য। সেটাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য, বা সেটাই হচ্ছে কি প্রাণী বৈচিত্র্য, বুঝছো? সেটাই হচ্ছে কি, তাহলে একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর, খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতি, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য দেখা যায় সেটাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য। দেখা যায় সেটা হচ্ছে কি প্রাণী বৈচিত্র্য, এই জিনিসটাই হচ্ছে কি প্রাণী বৈচিত্র্য। আমি আমার নোটে নিয়ে যাব, তার আগে বেসিক কিছু জিনিস আমি তোমাকে শিখাইনি, খেয়াল করো। সেটাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য। এখন এখান থেকে আসবে কি ভাই? আসবে হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কোনটি। ঠিক আছে, কি আসবে বলো? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। দেখো, প্রথম প্রশ্ন যদি এখান থেকে আসে, সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। তো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ থেকে কি আসবে ভাইয়া? বলবে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, বা নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদের অংশ, বা নিচের কোনটি প্রাণী বৈচিত্র্য নয়, এরকম। তো প্রাণী বৈচিত্র্যের যে প্রকারভেদ, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটি অংশ আছে। কি কি তোমরা পড়ে ফেলছো অলরেডি, তোমরা জানো। ঠিক আছে, অলরেডি জানো। তো জিনিসটা হচ্ছে এরকম, মনে রাখবা হচ্ছে এই জিনিসটা আমি এভাবে মনে রাখি, খেয়াল করো। জিনের প্রজাতি বাস্তব, এই কথাটা দিয়ে আমি মনে রাখাবো, তোমাদের মনে থাকবে। আমার আজীবন মনে আছে, এতকাল পড়াচ্ছি, তোমাদেরও মনে থাকবে। শুধু ভাইয়ের সাথে শুনবা, ভাইয়ের সাথে লিখবা, পড়বা, লিখবা, নোট করবা। ঠিক আছে, পড়বা, লিখবা। ঠিক আছে, খাতা নাও, লিখো। ঠিক আছে, লিখো, যা বলি লিখো, কমেন্ট করো, লিখো, কাজে দিবে। তো খেয়াল করো, জিনের প্রজাতি বাস্তব। ঠিক আছে, তো জিনের দিয়ে হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনের দিয়ে কি ভাইয়া? জিনগত বৈচিত্র্য। প্রজাতি দিয়ে হচ্ছে কি? প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তব দিয়ে হচ্ছে ভাইয়া বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তাহলে এখান থেকে প্রথম প্রশ্ন কি? বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। এখন আমি এখান থেকে প্রথম প্রশ্ন আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 আমি বলে দিচ্ছি যে কই কোশ্চেন আসবে। ঠিক আছে, প্রথম বলবে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। অপশন দিবে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। এবং আরেকটা অপশন দিবে, সেই অপশনটা আমি তোমাকে লিখে দিচ্ছি। আরেকটা অপশন যেটা দেয় সেটাও আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। আরেকটা অপশন দিবে শ্রেণীগত বৈচিত্র্য। তুমি এখনই ঝটপট তুমি কমেন্টে লিখে ফেলো কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, লিখে ফেলো, তোমার মনে থাকবে। এবং দেখবা অপশনে যেও শ্রেণীগত বৈচিত্র্যই বলতেছে। ঠিক আছে, অপশনে যেও দেখবা যে শ্রেণীগত বৈচিত্র্য, এই জিনিসটা ওরা টানতেছে। বুঝতে পারছো? তাহলে অপশনে যেও দেখবা যে এইটা বলতেছে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এখন কি কি মনে রাখবো জিনগত থেকে? জিনগতর ক্ষেত্রে মনে রাখবো এইটা, এই জিনগত বৈচিত্র্য হবে অবশ্যই একই প্রজাতির মধ্যে। কিসের মধ্যে? একই প্রজাতি। মনে রাখবা, একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য, এটাই জিনগত বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্য এটা হবে অবশ্যই ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে। কার মধ্যে? ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে হবে এটা। ঠিক আছে, আর বাস্তু সংস্থান বৈচিত্র্য থেকে একটা কথা মনে রাখবো, এটা একক বায়ম বা বাসস্থানের উপর ভিত্তি করে। একক বায়ম বা বাসস্থানের উপর ভিত্তি করে যেটা হয় সেটাই হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। কি কি বলা লাগবে, কি কি করা লাগবে, এটা আমি বলে দিব। এই জিনগত বৈচিত্র্য যেহেতু একই প্রজাতির মধ্যে হয়, তার মানে মানুষের মধ্যেই হবে। মানুষের সাথে ছাগল, গরু, বিড়াল এদের মধ্যে হবে না। সো যাকে তুলনা করব সেই প্রজাতির মধ্যেই হবে। তার মানে জিনটা একই প্রজাতির মধ্যে হবে। যেহেতু এই বৈচিত্র্যটা একই প্রজাতির মধ্যে হয়, আর প্রজাতিগত বৈচিত্র্য ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য, সেটাকে বলি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এই যে জিনগত বৈচিত্র্য, এটা কি হবে বলো? একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটা জিনগত বৈচিত্র্য, আর ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য এটাকে বলছে প্রজাতিগত বৈচিত্র্য। আর একক বায়ন বা বাসস্থানের উপর ভিত্তি করে যে বৈচিত্র্যটা হয় এটাকে বলি হচ্ছে আমরা বাস্তুসংস্থানগত বৈচিত্র্য। সো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে রাখবো। এক্সাম্পল হচ্ছে, সেটা হচ্ছে আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ। আফ্রিকান কৃষ্ণাঙ্গ, আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ। কেন বললাম? কারণ এদের গায়ের রং, চোখের রং, ঠিক আছে? সো এই যে সবকিছুর যে পার্থক্যটা হয়, হ্যাঁ, তো এটা কিসের জন্য হয় আসলে? এটা কিন্তু ওই জিনের কারণে হয়। সো এটা মনে রাখবো। আচ্ছা, ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যেই কথাটা মনে রাখবা সেটা হচ্ছে কি, একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটা, এখান থেকে আসে। আমি ইম্পর্টেন্ট যেটা আমি বলে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে প্রকারভেদ, যেটা কোনটা প্রকারভেদ নয়, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বলবে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটি? জীববৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটি? তুমি বলে দিবা, একদম ঠাস করে বলে দিবা কোনটা? প্রজাতি। ঠিক আছে? তাহলে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটা? প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তুসংস্থানগত বৈচিত্র্য থেকে কি মনে রাখবা ভাইয়া? বাস্তুসংস্থানগত বৈচিত্র্য থেকে, ভাইয়া সাউন্ড কম লাগতেছে, সাউন্ড কম লাগবে কেন? ওয়েট, আমি একটু দেখি। চিল্লায় চিল্লায় কথা বলতেছে, সাউন্ড কম লাগার তো কথা না। দাও একটু ওয়েট করো, চেক করো। সাউন্ড কম লাগতেছে, সাউন্ড কম লাগবে কেন? সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, ওয়েট করো একটু। আচ্ছা, এখন দেখো তো আগের থেকে কি একটু বেটার লাগে? সাউন্ড ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। খেয়াল করো। আচ্ছা, তারপরে খেয়াল করো যে হচ্ছে আমরা তারপরে দেখি যে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ, এটা তো বললামই। আচ্ছা আচ্ছা, তো একক বায়ন বা বাসস্থানের উপর ভিত্তি করে যেটা, এটাকে বলি বাস্তুসংস্থানগত বৈচিত্র্য। এখানে এখানে মনে রাখবা হচ্ছে কি, তৃণভূমি, তৃণভূমি, মরুভূমি। ঠিক আছে? এই দুইটা কথা মনে রাখলে হচ্ছে। দেখো, মরুভূমির পরিবেশ একরকম, হ্যাঁ, তৃণভূমি বলতে কি বোঝায়? ওই যে বনভূমি, বন যেটা, যেখানে লতা পাতা আছে, সো ওইটার পরিবেশ কিন্তু একটু আলাদা। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই যে জিনিসগুলো শিখে ফেললাম। এখন আমরা যে, আমার প্রশ্ন হচ্ছে এখন যে টোটাল পর্ব কয়টা আছে? এই যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট পর্ব কয়টা? কেউ কি বলতে পারবা মোট পর্ব কয়টা? এটা আরেকটা প্রশ্ন, যে মোট পর্ব কয়টা জানো কেউ? আমি লিখি এখানে যে প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাসে মোট পর্ব কয়টা? মোট পর্ব কয়টা? কে বলতে পারবা? প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট পর্ব কয়টা? প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট পর্ব কয়টা আছে বলতে পারবা? প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট পর্ব থাকে কিন্তু 33টা। মোট পর্ব কয়টা থাকে? 33টি পর্ব থাকে মোট। তার মধ্যে মেজর পর্ব, মেজর পর্ব মানে হচ্ছে কি, মেজর পর্ব বা যেটাকে আমরা বলি হচ্ছে কি মেইন ফাইলাম, মেইন ফাইলাম। মেজর পর্ব বা মেইন ফাইলামটা কয়টা থাকে জানো ভাইয়া? এটা থাকে হচ্ছে 9টি, এটা থাকে 9টি। তাহলে মেজর, মোট পর্ব হচ্ছে 33টা, মেজর পর্ব বা মেইন ফাইলাম 9টা। তাহলে বাদ বাকি যেগুলো আছে, ঠিক আছে, বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি 24টি হচ্ছে কি, এইগুলো হচ্ছে মাইনর পর্ব। হ্যাঁ, মাইনর ফাইলাম। কি ফাইলাম? মাইনর ফাইলাম। বুঝতে পারছো? তাহলে কোনটা মাইনর ফাইলাম? বুঝছো? এরা যে কি বলে আমি বুঝি না। সাউন্ড কোন জায়গাতে কম পাচ্ছ তোমরা? ডিজিআই দিয়ে চলতেছে, সাউন্ড তো কমের কোনো অপশনই নাই। তাহলে তো
ডিজিআই কোম্পানিকে মাইর দিতে হবে, সবাই তো এটাই ব্যবহার করতেছে। দেখো আমি কিন্তু শুনতে পাচ্ছি সুন্দর। এখানে তো আমি শুনতেছি খুবই সুন্দর, আমার ফোনে তো শুনতেছি, এই যে শোনা যায়। ও এখন বলে, এখন ঠিক আছে। আচ্ছা ওকে, দেখো তাহলে হচ্ছে মেইন ফাইলাম হচ্ছে 24টি, এই যে সরি মেইন ফাইলাম 9টি, আর হচ্ছে মাইনর ফাইলাম হচ্ছে কয়টা, 24টা। এখন এই যে মেইন যে ফাইলাম আছে, ঠিক আছে, মেইন যে ফাইলাম যেগুলো আছে বুঝছো, এই যে মেজর যে ফাইলাম গুলো, এইগুলোকে আমি তোমাদেরকে মুখস্থ করাই দিব আজকে। মুখস্থ করাই দিব মানে সবগুলো বৈশিষ্ট্য তুমি পারবা। কেমনে পারবা এটার দায়িত্ব আমার, কেমনে পারবা এটার দায়িত্ব আমার। আসো বোর্ডে খেয়াল করো, জীবনে ক্লাসটা দেখো, কাজে দিবে। তো দেখো আমি সুন্দর মতো সবগুলো পর্ব, প্রথমে আমি এখানে লিখলাম হচ্ছে পর্ব, বাবা ঝামেলা করবি না আজকে। দেখো তো খেয়াল করো, এখানে আমি প্রথমে লিখি হচ্ছে কি, প্রথমে লিখলাম হচ্ছে পর্ব, পর্ব না ছন্দ লিখি আগে, ছন্দ। দেখো ছন্দ, ছন্দ মানে হচ্ছে ট্রিক্স, বুঝছো, মনে রাখার জন্য, পর্বগুলোর নাম মনে রাখার জন্য আমি সুন্দর একটা ছন্দ দিব, যেটা দিয়ে হচ্ছে তোমার সবকিছু মনে থাকবে। ছন্দটা হচ্ছে কেমন, এরকম দেখো খেয়াল করো, আমি এইভাবে মনে রাখি যে পড়ো, পড়ো নি, পড়নি, পালাও নি, পালাও নি, মলা এনে, মলা এনে, আর একাই করো, আর একাই করো, একাই করো। খুব সুন্দর মতো খেয়াল করো আমি কি লিখছি, আমি লিখছি হচ্ছে পড়নি, পড়নি, পালাওনি, মলা এনে আর একাই করো। এখন এটা দেখে তোমার মনে হতে পারে যে স্যার কি মাথাটা গেছে নাকি, স্যারের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? সো খারাপ হয় নাই, সেটা দিয়ে তুমি কিভাবে মনে রাখবে সেটা আমি তোমাকে শিখাচ্ছি। খেয়াল করো, এই যে লিখলাম পড়নি, পালাওনি, মলা এনে আর একাই করো, ঠিক আছে। সো পড়নি, পালাওনি, মলা এনে আর একাই করো, এটা দিয়ে কিভাবে মনে রাখবো খেয়াল করো। ধরো এমন হয় না তোমাদের যে স্কুল লাইফে, বেশি সবার ক্ষেত্রে স্কুল লাইফে এরকম হয় যে ধরো তুমি পড়াশোনা করো না, মানে একজন টিচার থাকে, মানে প্রত্যেকের স্কুল লাইফে এমন একজন টিচার থাকে, সেটা স্যার হোক অথবা ম্যাডাম হোক, খুব কড়া, ঠিক আছে, খুবই স্ট্রিক্ট। তো দেখা যাচ্ছে সেই স্যার বা সেই ম্যাডামের পড়া দিছে, সেই পড়া তুমি পড়ো নাই। তো তুমি যেহেতু পড়ো নাই ভাইয়া, তাহলে তোমার কি করা উচিত ছিল, পড়োনি তাহলে তোমার ক্লাস থেকে পালায় চলে যাওয়া উচিত ছিল, কমন রুমে যেয়ে বসে থাকতা। অনেকে তো ছেলেরা ওয়াশরুমে যেও বসে থাকে, ঠিক আছে, ওয়াশরুমে যেও সময় কাটাই দিয়ে আসে কঠিন কোনো স্যার থাকতে। সো পড়ো নাই তাহলে তোমার পালানো উচিত ছিল, তো তুমি পড়োও নাই আবার পালাও নাই, তাহলে দেখা যাচ্ছে কম্বাইন্ড একটা ব্যাচ, স্যারও মানে কম্বাইন্ড ব্যাচ মানে হচ্ছে ছেলেও আছে মেয়েও আছে, বুঝতে পারছো। তো ছেলে মেয়ের মধ্যে দেখা যাচ্ছে ওই স্যার বা ম্যাডাম কি করে, সামনে ডাকে, এনে কান মলা দিয়ে দেয়, ঠিক আছে, কান মলা দেয়, মান সম্মানের ব্যাপার না, কি বলো। সো তুমি পড়ো নাই পালাও নাই, সো পড়োনি পালাওনি, তাহলে কি করতে হবে, সামনে এনে মলা দিবে, মলা এনে, তারপরও কাজ শেষ না ভাইয়া, মলা এনে আর একাই করো, মলা আনার পরে তারপরে বলতেছে এই কাজটা তুমি একাই করো, তারপরে তোমার ছুটি দিবে। এটা যদি জাস্ট মনে রাখতে পারো, আমার সাথে সাথে জাস্ট একবার বলো বা একবার লিখো যে পড়োনি, পালাওনি, মলা এনে আর একাই করো। আবার 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 পড়োনি, পালাওনি, মলা এনে আর একাই করো, ঠিক আছে। আবার আবার আরেকবার আরেকবার লাস্ট, হ্যাঁ, পড়োনি, পালাওনি, মলা এনে আর একাই করো, শেষ। তুমি পারো এবার, তুমি পারো এবার, খেয়াল করো। সো এখন আমি দেখো ভাইয়া খুব সুন্দর করে আমি তোমাকে বুঝাই দিচ্ছি যে কোনটা দিয়ে আসলে কি নাম তুমি মনে রাখবা, কিভাবে কি করবা না করবা, সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, বুঝছো, সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, ওয়েট করো, সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ওকে খেয়াল করো ভাইয়া, সো খেয়াল করো। সো এখানে যেটা লিখছি, এখানে যে দাগটা দিছি, দাগটাই বেঁকে গেছে আমার যার সাথে। তো খেয়াল করো, হাত দিয়ে দাগ দিয়ে, ওকে খেয়াল করো। সো পড়োনি, পালাওনি, মলা এনে আর একাই করো, এইগুলা দিয়ে কিভাবে কি করে মনে রাখবা সেটা আমি তোমাকে বুঝাচ্ছি, তুমি আমার সাথে সাথে জাস্ট একটু খেয়াল করো, তাহলেই হবে। দেখো
পর দিয়ে হচ্ছে ভাইয়া পরিফেরা, পর দিয়ে হচ্ছে কি পরিফেরা, পরিফেরা। আচ্ছা তাহলে পর দিয়ে হচ্ছে কি পরিফেরা, নি দিয়ে হচ্ছে নিডারিয়া, নি দিয়ে নিডারিয়া, নিডারিয়া। পালাও দিয়ে হচ্ছে প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, হেলমিনথেস। পালাও দিয়ে হচ্ছে প্লাটি হেলমিনথেস। নি দিয়ে হচ্ছে নেমাটোডা, নেমাটোডা। মলা দিয়ে হচ্ছে মলাস্কা, এনে দিয়ে হচ্ছে অ্যানিলিডা, অ্যানিলিডা। আর দিয়ে হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। একাই দিয়ে হচ্ছে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। আর করো দিয়ে হচ্ছে করডাটা। সেখানে যদি তুমি খেয়াল করো এই যে টোটাল যে পর্বগুলো আছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এগুলার মধ্যে ভাইয়া, এগুলার মধ্যে ভাইয়া যে যে দেখো এগুলার মধ্যে হচ্ছে কি বলতে চাচ্ছি শোনো, এগুলার মধ্যে হচ্ছে তোমার এগুলার মধ্যে কি জানো, এগুলার মধ্যে শুধুমাত্র একটা আছে যেটা হচ্ছে, যেটার নাম হচ্ছে করডাটা। এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, বাকি সব হচ্ছে অমেরুদণ্ডী। একটা হচ্ছে মেরুদণ্ডী, বাকি সব হচ্ছে অমেরুদণ্ডী। এখন এই যে পর্বগুলো আছে এই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। প্রথমে মনে রাখবো হচ্ছে প্রত্যেকের কোষীয় মাত্রা, প্রত্যেকে মনে রাখবো কি প্রত্যেকের কোষীয় মাত্রা মনে রাখবো, কোষীয় মাত্রা। ঠিক আছে, সো প্রত্যেকের কোষীয় মাত্রা মনে রাখবো কিভাবে খেয়াল করবো। আচ্ছা প্রথমে মনে রাখবো হচ্ছে প্রত্যেকের কোষীয় মাত্রা, প্রথমে মনে রাখবো প্রত্যেকের হচ্ছে কোষীয় মাত্রা। ওকে, সো কোষীয় মাত্রা হচ্ছে কেমনে মনে রাখবো খেয়াল করো। কোষীয় মাত্রা, কোষীয় মাত্রা। সো কোন পর্বের কেমন হচ্ছে কোষীয় মাত্রা এটা মনে রাখবো কিভাবে, সেটা মনে রাখার জন্য হচ্ছে আমার একটা সুন্দর ওয়ে আছে। ওয়েটা হচ্ছে কেমন, যে প্রথম যে পর্বটা আছে মানে পরিফেরা, পরিফেরা হচ্ছে কোষীয়, তারপরে কোষ টিস্যু, টিস্যু অঙ্গ। সো এখন যদি খেয়াল করো এই যে আমরা যদি পর্বগুলো দেখি, দেখো তাহলে প্রথমে আমি মনে রাখবো এই কোষীয় মাত্রা মনে রাখার জন্য প্রথমে আমি মনে রাখবো কোষ। দেখো আমরা জানি না কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয় বলো, টিস্যু, টিস্যু। তারপরে অনেকগুলো টিস্যু মিলে কি হয় ভাইয়া, অঙ্গ। তারপরে অনেকগুলো অঙ্গ মিলে কি হয় ভাইয়া, অঙ্গ মিলে হয় তন্ত্র। জাস্ট এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার ওকে। তাহলে কি কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে কি হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে কি হয় তন্ত্র। তাহলেই ঠিক আছে, তাহলেই সব শেষ। তাহলে মনে রাখো এই যে প্রথমে কোষ আছে না, তার মানে এই পরিফেরা হবে কোষীয় মাত্রার প্রাণী। কি মাত্রার প্রাণী, কোষীয় মাত্রার প্রাণী। ঠিক আছে, আচ্ছা উপরে কোষীয় মাত্রা না লিখে লিখবো শুধু মাত্রা লিখবো। কি লিখছি দেখো, উপরে লিখবো হচ্ছে মাত্রা, কি কোন মাত্রার প্রাণী। সংগঠন মাত্রা লিখি, সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা মানে কি জানো, সংগঠন মাত্রা মানে হচ্ছে কি দিয়ে আসলে সে গঠিত, বলে না সাংগঠনিক সম্পাদক, ওরকম সংগঠন মাত্রা মানে আসলে কি দিয়ে গঠিত। সো পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রা প্রাণী। তারপরে দেখো এই যে টিস্যু আছে না, কোষ, আমরা জানি যে ওই যে আমরা পড়ি যে কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র। এটা মনে রাখলে হয়ে যায়। সো খেয়াল করো টিস্যু, তাহলে টিস্যুর আগে কি আছে ভাইয়া, কোষ। এটাকে কান ধরে এর সামনে নিয়ে আসো, তার মানে এরা হবে কোষ টিস্যু মাত্রা প্রাণী। কোনটা, নিডারিয়ারা হবে কেমন, কোষ টিস্যু মাত্রা প্রাণী। আচ্ছা এখানে কি আছে, অঙ্গ, অঙ্গের আগে কি ছিল, টিস্যু। এটাকে কান ধরে সামনে নিয়ে আসো, তাহলে এটা কি হবে, এটা হবে টিস্যু অঙ্গ মাত্রা প্রাণী। কি হবে, টিস্যু অঙ্গ মাত্রা প্রাণী। আচ্ছা এখানে কি আছে, তন্ত্র, তন্ত্রের আগে কি ছিল, অঙ্গ। এটাকে কান ধরে সামনে টেনে নিয়ে আসো, তাহলে এরা হবে অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। কি মাত্রা প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। তাহলে খেয়াল করো কার সংগঠন মাত্রা কেমন, এটা কোষীয়, এটা কোষ টিস্যু, এটা টিস্যু অঙ্গ, এটা অঙ্গতন্ত্র। তারপর থেকে যতগুলো আছে সবাই হচ্ছে আসলে অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। তারপর থেকে যতগুলো আছে সবাই হচ্ছে কি অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী, সবাই হচ্ছে কি অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। বুঝতে পারছো?
তাহলে সবাই হচ্ছে কি অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। বুঝতে পারছো? তাহলে সবার আমরা কি শিখে ফেললাম বলতো? সবার হচ্ছে সংগঠন মাত্রা আমরা শিখে ফেললাম, যে এই যে পর্বগুলোর নাম শিখে ফেললাম, এদের সংগঠন মাত্রা শিখে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখবো হচ্ছে স্তর। কে কয় স্তরী প্রাণী? কে কয় স্তরী প্রাণী? দেখো পরিফেরা যেটা আছে এটা যেহেতু প্রথমে আছে, অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় কোনো স্তর নেই, তো এটাকে যদি বলে স্তর যদি আসে সময় হয় তাহলে এটাকে আমরা বলতে পারি এক স্তর, এক স্তরী, এক স্তরী অথবা স্তর নেই এটাও তুমি বলতে পারো। আর দুই নাম্বার যেটা দুই নাম্বারে আছে তার মানে এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। কয় স্তরী প্রাণী? দ্বিস্তরী প্রাণী। আর তিন নাম্বারে যেটা আছে এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে? আর এই তিন নাম্বারের পর থেকে যত যা কিছু আছে সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী, সবাই হচ্ছে কি তিন নাম্বারের পর থেকে মানে প্লাটিহেলমিনথেস থেকে ত্রিস্তরী, সবাই ত্রিস্তরী প্রাণী। তাহলে এক নাম্বারটা হচ্ছে এক স্তরী, দুই নাম্বার দ্বিস্তরী, তারপরে তিন নাম্বার ত্রিস্তরী, বাকি সব ত্রিস্তরী। সো এখান থেকে একটা প্রশ্ন আসে ভাইয়া যে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা? তাহলে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা? প্রথম ত্রিস্তরী প্রাণী হচ্ছে আমাদের এই প্লাটিহেলমিনথেস। প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা? প্লাটিহেলমিনথেস। এই প্রশ্নটা এখান থেকে আসে। ঠিক আছে? ওকে, তাহলে প্রথম ত্রিস্তরী প্রাণী হচ্ছে কোনটা? প্লাটিহেলমিনথেস। ওকে, স্তরটা কোথার উপর হয়? ওই যে আমরা যে নিষেক যখন হয়, ঠিক আছে, নিষেক হয় মানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, মিলিত হওয়ার পরে কি হয়? মরুলা হয়, মরুলা থেকে কি হয়? ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা হয়, তাই না? গ্যাস্ট্রুলেশন পর্যায়ে আর্কেন্ট্রন। সো ওই যে গ্যাস্ট্রুলা হওয়ার পরে এখানে কিন্তু স্তর সৃষ্টি হয়, যে এক স্তর নাকি দ্বিস্তর নাকি ত্রিস্তর। যেমন আমরা বলতে পারি এই স্তরগুলো কি? একটোডাম, এন্ডোডাম। মানে দ্বিস্তরী হলে একটোডাম, এন্ডোডাম, ত্রিস্তরী হলে কি? একটোডাম, এন্ডোডাম, মেসোডাম, তিনটা স্তর, তাই না? আচ্ছা, আর এক স্তরী মানে একটোডাম আছে না হলে এন্ডোডাম, এরকম। বুঝছো? আচ্ছা, সো আশা করি স্তরটা বুঝে গেছি, সংগঠন মাত্রা বুঝে গেলাম, স্তর বুঝে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি শিখবো? দেখো আর কি শিখবো? তারপরে শিখবো হচ্ছে আমরা যে সিলোম শিখবো। সিলোম, সিলোম, সিলোম। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সিলোম। সিলোম জিনিসটা হচ্ছে কি? যে ওই যে ভ্রূণীয় যে স্তরগুলোর কথা আমরা বলতেছি, ভ্রূণীয় যে তিনটা স্তর বলতেছি, তো ভ্রূণীয় তিনটে স্তরের মধ্যে একটা স্তর হচ্ছে কি? মেসোডার্ম। একটা স্তর হচ্ছে কি? মেসোডার্ম। সো ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল একটা গহ্বর থাকে। হ্যাঁ, ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল একটা গহ্বর থাকে। এই গহ্বরটা মেসোডার্ম উদ্ভূত একটা মেসোডার্মাল গহ্বরটা থাকে, সেই গহ্বরটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে। কি দ্বারা আবৃত? পর্দা। সেই পর্দাটার নাম কি বলা হয় জানো? পেরিটোনিয়াম পর্দা। কি পর্দার নাম? পেরিটোনিয়াম পর্দা। তাহলে ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল যে গহ্বরটা, এটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই এটার উপর ভিত্তি করে আমরা এই যে স্তরগুলোকে বিভাজন করতে পারি। যদি যদি ভ্রূণীয় মেসোডার্মাল উদ্ভূত মেসোডার্মাল যে গহ্বরটা, হ্যাঁ, এই গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ইউসিলোমেট। কি বলি? সিলোমটা হচ্ছে, সিলোমকে ভাঙলে সিওইএল পাওয়া যায়। সিওইএল, সিওইএল মানে কিন্তু কোয়েল বা কোয়েল মল্লিক না, এটা দিয়ে বোঝা যাচ্ছে সিল। আর সিল মানে সবসময় মনে রাখবা, সিল মানে হচ্ছে গহ্বর। সবসময় কি মনে রাখবা? সিল মানে হচ্ছে কি? গহ্বর। সিল মানে হচ্ছে কি? গহ্বর মনে রাখবা। বুঝছো? আসসালামু আলাইকুম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো তাহলে সিল মানে হচ্ছে কি ভাইয়া? সিল মানে হচ্ছে গহ্বর। তাহলে এখন তুমি খেয়াল করো সিলোম যেটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, সো সিল মানে গহ্বর। এখন এই যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা যদি আবৃত হয়, পেরিটোনিয়াম পর্দা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ইউসিলোমেট। কি বলি? ইউসিলোমেট। ইউসিলোমেট। সারা জীবন আজীবন মনে রাখবা, বায়োলজিতে কোথাও যদি ইউ থাকে, ইউ মানে হচ্ছে ভালো বা প্রকৃত। ইউ মানে হচ্ছে কি? ইউ মানে হচ্ছে ভালো বা প্রকৃত। ইউ মানে হচ্ছে কি? ভালো বা প্রকৃত, ভালো বা প্রকৃত। ঠিক আছে? তার মানে গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকলে তাহলে সেটাকে আমরা বলবো ইউসিলোমেট। আর পেরিটোনিয়াম পর্দা দ্বারা যদি আবৃত না থাকে তাহলে বলবো হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না থাকলে কি বলবো? অ্যাসিলোমেট। সারা জীবন মনে রাখবা এ মানে নেই। বায়োলজিতে কোথাও যদি এ থাকে, এ মানে মনে রাখবা নেই। এ মানে কি? নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউসিলোমেট, অ্যাসিলোমেট, আরেকটাকে বলা হয় সুডোসিলোমেট। কি আরেকটাকে কি বলা হয়? সুডোসিলোমেট। এই জিনিসটা কি জিনিস? সুডোসিলোমেট। মনে রাখবা এই সুডো মানে কি? সুডো মানে হচ্ছে ভাইয়া মিথ্যা বা ভ্রান্ত। সুডো মানে কি? মিথ্যা বা ভ্রান্ত। সুডো মানে কি? মিথ্যা বা ভ্রান্ত। সুডো মানে হচ্ছে কি? মিথ্যা বা ভ্রান্ত। সো এই সুডোসিলোমেট মানে হচ্ছে মিথ্যা বা ভ্রান্ত। সো যদি এই যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে কি আছে কি নেই এটা যদি শিওরলি বোঝা না যায় তাহলে সেটাকে আমরা বলবো সুডোসিলোমেট। তাহলে তিন ধরনের
একটা ইউসিলোমেট ভালোভাবে প্রকৃত অ্যাসিলোমেট আর সুডোসিলোমেট। যদি এই পেরিট্রাম পর্দা দ্বারা আবৃত থাকে ইউসিলোমেট, আবৃত না থাকলে অ্যাসিলোমেট, আবৃত আছে কি নেই এটা যদি পিওরলি বোঝা না যায় তাহলে সুডোসিলোমেট। আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, সো এখন কোনটা অ্যাসিলোমেট, কোনটা সুডোসিলোমেট, কোনটা ইউসিলোমেট এটা আমরা দেখব। সো খেয়াল করো ভাইয়া, খেয়াল করো যে এখন প্রথম যে তিনটা আছে, প্রথম তিনটা মনে রাখবো হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে এটা কি অ্যাসিলোমেট। তাহলে প্রথম তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। এটা অ্যাসিলোমেট, এটাও হচ্ছে কি অ্যাসিলোমেট। তাহলে প্রথম তিনটা হচ্ছে অ্যাসিলোমেট, সিলোম পড়ে ফেললাম। আর এই যেটা আছে, এই যে দেখো, এই যে বাবাজি যেটা আছে নেমাটোডা, এটা হচ্ছে সুডোসিলোমেট। সুডোসিলোমেট, ঠিক আছে। তার মানে এই পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই এটা বোঝা যায় না। বাকি সব হচ্ছে ইউসিলোমেট। বাকি সব হচ্ছে তোমার ইউসিলোমেট। তার মানে এখানে যে বাকি সবগুলো ইউসিলোমেট, বাকি সবগুলো হচ্ছে কি ভাইয়া ইউসিলোমেট। বুঝতে পারছো ছক করার মানে কারণটা কি? তুমি সব সংগঠন মাত্রা একবারে মনে রাখতে পারতেছো, সবার স্তর একবারে মনে রাখতে পারতেছো, সবার সিলোম একবারে মনে রাখতে পারতেছো, ঠিক আছে। সো এইভাবে করে যে সকল ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু এরকম ছকের মধ্যে আমরা আনতে পারি, তাহলে সংগঠন মাত্রা দেখলাম, স্তর দেখলাম, সিলোম দেখলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে আবরণ, ঠিক আছে। কার আবরণ? আচ্ছা, আবরণের আগে আরেকটা জিনিস দেখি, পৌষ্টিক নালী, ঠিক আছে। পৌষ্টিক নালী দেখো, পৌষ্টিক নালী দেখবো, হ্যাঁ, পৌষ্টিক নালী বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে পরিপাক নালী, পৌষ্টিক নালী, ঠিক আছে। পৌষ্টিক নালী বা পরিপাক নালী যেটাকে বলি, হ্যাঁ, পৌষ্টিক নালী বা পরিপাক নালী। ব্যাপার হচ্ছে যে কারো পৌষ্টিক নালী আছে, কারো পৌষ্টিক নালী নাই, ঠিক আছে। তবে পৌষ্টিক নালী উপস্থিত এবং অনুপস্থিত আছে কি নেই এটার উপর ভিত্তি করে পৌষ্টিক নালীকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো পৌষ্টিক নালী যদি না থাকে, ঠিক আছে, পৌষ্টিক নালী যদি না থাকে তাহলে একটা অংশ হয়, আর পৌষ্টিক নালী যদি থাকে তাহলে একটা ব্যাপার হয়, ঠিক আছে। যার পৌষ্টিক নালী নেই, ঠিক আছে, যার পৌষ্টিক নালী নেই তাকে আমরা বলি হচ্ছে প্যারাজোয়া, ঠিক আছে। কি বলি? প্যারাজোয়া, ঠিক আছে। পৌষ্টিক নালী না থাকলে হচ্ছে কি প্যারাজোয়া, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই যে প্যারাজোয়াকে আমরা দেখি, প্যারাজোয়া মানে পৌষ্টিক নালী নেই কার? পৌষ্টিক নালী নেই হচ্ছে শুধুমাত্র কার? এই পরিফেরা শুধুমাত্র পৌষ্টিক নালী থাকে না, বাকি সবার হচ্ছে তোমার পরিপাক নালী থাকে, ঠিক আছে। পরিপাক নালী থাকে, ঠিক আছে। পৌষ্টিক নালী বা পরিপাক নালী হচ্ছে সবার থাকে, শুধুমাত্র কার থাকে না? শুধুমাত্র হচ্ছে এই যে পরিফেরার থাকে না, ঠিক আছে। এটা আমি ডিটেইলস আর একটু পরে আবার পড়াবো, সো একটু খেয়াল করো। নেক্সট আমরা আরেকটা জিনিস পড়াবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি পড়াবো খেয়াল করো। সো পৌষ্টিক নালী নেই তার মানে হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি প্যারাজোয়া বলতে পারি। দাঁড়াও একটু ছোট করে লিখে দেই, প্যারাজোয়া। আচ্ছা, তো তোমাদের কাছে প্রশ্ন, মানে নেই, তোমাদের কাছে হচ্ছে দেখো এই যে পরিফেরা পড়ো, এই পড়াশোনা করা প্যারা না, সো এখান থেকে মনে রাখবা পরিফেরার হচ্ছে পৌষ্টিক নালী অনুপস্থিত, অর্থাৎ হচ্ছে প্যারাজোয়া। আর পৌষ্টিক নালী যদি থাকে তাহলে তাদেরকে কি বলা হয় এটা তোমরা বলো দেখি। পৌষ্টিক নালী যদি থাকে তাহলে তাদেরকে আমরা কি বলি? ওইটা তো প্যারাজোয়া বললাম, তাহলে এটাকে কি বলবো? ইউজোয়া বলবো, মেসোজোয়া বলবো, না কি বলবো? এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তোমরা উত্তর করতে থাকো। তার মধ্যে আমি আরেকটা টপিক পড়াই, আরেকটা বিষয় এখানে অ্যাড করি। এটা হচ্ছে কি আবরণ, ঠিক আছে। আবরণ, কার আবরণ কেমন, কার আবরণ কেমন, ঠিক আছে। কার আবরণ হচ্ছে কেমন এটা পড়াবো, ঠিক আছে। আবরণ, কার আবরণ কেমন, ঠিক আছে। কার আবরণ কেমন, ঠিক আছে। আবরণগুলো কিভাবে মনে রাখবো, কার আবরণ কেমন? সো আবরণগুলো মনে রাখবো এই প্লাটিহেলমিনথিস থেকে আবরণগুলো মনে রাখবো 1 2 3 নাম্বার, এইভাবে মনে রাখবো। এই যে এখান থেকে মনে রাখবো এরকম কি কি মা কিকা, এটা দিয়ে হচ্ছে আমাদের আবরণ পড়া শেষ। প্লাটিহেলমিনথিস থেকে পড়লাম, জাস্ট লিখবো প্লাটিহেলমিনথিস থেকে কি মা কিকা, কি লিখবো? কি মা কিকা, ঠিক আছে। ওকে, এই তো ভেরি গুড, তোমরা তো পারো। তাহলে এটা লিখে ফেলছে এরা অলরেডি, তাহলে লিখে দে এন্টারোজোয়া। এখন এই জিনিসটা আমি তোমাকে বুঝাই দিব, এন্টারোজোয়া মনে রাখবা। এন্টারো মানে হচ্ছে, আচ্ছা আমি তো বানানে ভুল লিখলাম না,
মনে রাখবো হচ্ছে এন্টারোজোয়া, 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 ঠিক আছে। এন্টারোজোয়া মানে কি ভাইয়া? এন্টারো মানে অন্ত্র, এন্টারো আজকে থেকে মনে রাখবা সারা জীবন মনে রাখবা। এন্টারো মানে হচ্ছে কি অন্ত্র, এন্টারো মানে কি? এন্টারো মানে হচ্ছে অন্ত্র, এন্টারো মানে কি? অন্ত্র, এন্টারো মানে হচ্ছে কি? অন্ত্র। তার মানে অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র। আর ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের কি পৌষ্টিক নালীর অংশ না, পরিপাক নালীর অংশ না? এজন্য আমি তোমাদের কাছে শুনছিলাম। তার মানে মনে রাখবা যার পরিপাক নালী আছে বা পৌষ্টিক নালী আছে তাদেরকে বলা হয় এন্টারোজোয়া, যার নাই তারা হলো এন্টারোজোয়া। এই কি বললাম, যার নাই তারা হলো প্যারাজোয়া, যাদের আছে তারা এন্টারোজোয়া। তো বাকি সবাই কিন্তু এন্টারোজোয়া। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, তোমরা অ্যানসার দাও। আরেকটা প্রশ্ন করি, তোমরা অ্যানসার দাও, ঠিক আছে? আরেকটা প্রশ্ন করি, তোমরা অ্যানসার দাও। সেটা হচ্ছে কি যে প্রাণী জগতের মোট পর্ব কয়টা? সবাই লিখো, মোট পর্ব কয়টা লেখো, এটা লেখো। মোট পর্ব কয়টা? তারপরে মেজর পর্ব কয়টা? আর হচ্ছে হ্যাঁ, মোট পর্ব কয়টা, মেজর পর্ব কয়টা, এটা সবাই লিখো, কমেন্ট করো। আচ্ছা তাহলে কি দিয়ে হচ্ছে কি জানো? কি দিয়ে হচ্ছে কিউটিকল, কিউটিকলের আবরণ থাকে, কিউটিকল। কি দিয়ে হচ্ছে কিউটিকল, কি দিয়ে হচ্ছে কি? কিউটিকল, কিউটিকল। আচ্ছা মা দিয়ে হচ্ছে মেন্টলের আবরণ, মেন্টল আবরণ, ঠিক আছে? মেন্টল, এই মেন্টলটাই ওদের মলাস্কার, মেন্টলটাই শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। আর মেন্টলই হচ্ছে ওদের হচ্ছে তোমার আবরণ, আবরণ হিসেবে কাজ করে। আবার কি দিয়ে হচ্ছে ওই যে কিউটিকল আবরণ থাকে, কিউটিকলের আবরণ। আর হচ্ছে তোমার কি বলে, কা দিয়ে হচ্ছে কাইটিনের আবরণ। সো কার কি আবরণ এটা তুমি পড়ে ফেললা, ঠিক আছে? আমরা স্পেসিফিক পর্বগুলোতে যাবো এবার। হ্যাঁ তাহলে 33টা হচ্ছে মোট পর্ব, 9টা মেজর পর্ব। টোটাল হচ্ছে 33, মেজর 9। ভেরি গুড, ভেরি গুড। টোটাল 33, মেজর 9। ওকে আচ্ছা তাহলে এখন এখন আমার প্রশ্ন, আরেকটা প্রশ্ন, এইটা তাহলে হয়ে গেল, বুঝছো? এই জিনিসগুলো আমরা স্পেসিফিক এখন পর্বে যাব, পরিফেরা নিয়ে কথা বলবো। হ্যাঁ সো স্পেসিফিক অংশে আমরা এখন যাব। হ্যাঁ আচ্ছা সো এখানে আমার সুন্দর করে জিনিসগুলো দেওয়া আছে মেজর পর্বের ভিত্তিতে। এই যে প্রথম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার মলাস্কা, অ্যানিডা, আর্থ্রোপোডা, কোনটা কত নাম্বার পর্ব, বুঝছো? এখানে কোনটা 18 নাম্বার, 19 নাম্বার, 30 নাম্বার এগুলো দেওয়া আছে, কোনটা 33, এগুলো তোমাদের লাগবে না। কার কি ধরনের আবরণ আছে, কোনটা কি, সুন্দর করে এখানে লেখা আছে, বুঝছো? সবগুলো লেখা আছে। এই যে পৌষ্টিক নালী, প্যারাজোয়া, বাকি সব এন্টারোজোয়া, নটোকট। ও আচ্ছা আরেকটা জিনিস এখানে লিখে দেই, দেখো নটোকটটাও লিখে দেই, ঠিক আছে? এখানে তোমরা পাশে লিখে রাখো আরেকটা জিনিস হচ্ছে নটোকট লিখো, নটোকটটা লিখো। হ্যাঁ সো নটোকট কি হবে বলো তো ভাইয়া? ছোট করে লিখো, আমার এখানে পাশে তো জায়গা কম। নটোকট লিখো, নটোকট। নটোকট কি? এই যে তোমার হচ্ছে কারোরই নেই, বুঝছো? নেই, এই যে সবারই নেই, নেই নেই মানে মেরুদণ্ড নেই, নেই শুধুমাত্র কার আছে? নিচে যেটা আছে সেটার আছে, নিচেরটার আছে, ঠিক আছে? কর্ডাটার আছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এখানে এইটা যে মেরুদণ্ড মানে নন কর্ডেড প্রাণী কয়টা? মেজর পর্বের মধ্যে নন কর্ডেড কয়টা লেখো, আর কর্ডেড কয়টা? মেজর পর্বের মধ্যে নন কর্ডেড কয়টা আর কর্ডেড কয়টা সেটা লেখো। মেজর পর্বের মধ্যে নন কর্ডেড, দেখো কার শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, রেচনতন্ত্র কেমন, সবই দেওয়া আছে, সবই দেওয়া আছে। তোমরা যারা বইটা নিয়েছো তোমরা জানো যে এখানে সুন্দর করে সব সাজানো আছে, সুন্দর করে সবকিছু সাজানো আছে। দেখো এই যে তোমরা যেটা দেখছো, এই যে কোষীয় পরিফেরা হচ্ছে কোষীয়, পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রা, কোষ টিস্যু হচ্ছে কি নিডারিয়া, টেনোফোরা, টিস্যু অঙ্গ হচ্ছে প্লাটিহেলমিনথেস, বাকি সব হচ্ছে মেজর পর্ব, ঠিক আছে? আচ্ছা সো এখন আমি তোমাদের এই যে সিলোম সম্পর্কে বলা আছে, সিলোম হচ্ছে মেসোডার্ম থেকে উদ্ভূত, মেসোডার্মাল একটা পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে এখানে বলা আছে যে অ্যাসিলোমেট মানে সিলোম বিহীন, সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, ওই সিলোমেট মানে ওই পাশে গেছে, ঠিক আছে? ওকে সো এইগুলাকে, এই অ্যাসিলোমেট গুলোকে আমরা আবার এটা দিয়েও মনে রাখতে পারি, কি দিয়ে? পি স্কয়ার সি স্কয়ার। কি দিয়ে মনে রাখতে পারি? পি স্কয়ার সি স্কয়ার। কেন? এই যে পরিফেরা, প্লাটিহেলমিনথেস আর নিডারিয়া, আর একটা হচ্ছে টেনোফোরা, টেনোফোরা, বুঝছো? সো এইগুলো হচ্ছে অ্যাসিলোমেট। আর এই যে সুডোসিলোমেট যেগুলো, এইগুলোকে আমরা এনআর কে দিয়ে মনে রাখতে পারি। সুডোসিলোমেট যেগুলোকে কি দিয়ে মনে রাখতে পারি বলো তো? এনআর কে দিয়ে, এনআর কে। কেন? এন ফর নেমাটোডা, আর ফর রোটিফেরা, কে ফর কাইনোরানসিয়া, ঠিক আছে? লেখা আছে। হ্যাঁ নেমাটোডা, রোটিফেরা, আর একটা হচ্ছে যে কাইনোরানসিয়া, এটা লিখে দেই এখানে, এই যে আছে কাইনোরানসিয়া, 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 ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে ইউসিলোমেট তো সবাই, তো ইউসিলোমেটটা মনে রাখার জন্য একটা ছন্দ আমার কাছে আছে, এম ডাবল এ ইসিএইচ, এইভাবে মনে রাখা, এম ডাবল এ ইসিএইচ।
মানে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এগানোডার্মাটা, কর্ডাটা, হেমিকর্ডাটা। বুঝতে পারছো? এটা দিয়ে হচ্ছে কি মনে রাখা যায়, এই যে যেগুলো হচ্ছে তোমার ইউসিলোমেট বা প্রকৃত সিলোম, এগুলো মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এগানোডার্মাটা, কর্ডাটা, হেমিকর্ডাটা। শেষ। এখন আমি স্পেসিফিক তোমাকে পর্বগুলো নিয়ে পড়াবো, ঠিক আছে? প্রতি সমটম পরে আমি পর্বগুলো নিয়ে পড়াবো। চলো আমি পর্বতে নিয়ে যাই তোমাদের। কই দেখো, এই যে আমরা এখন পরিফেরা পর্ব নিয়ে পড়াবো, পরিফেরা পর্ব নিয়ে তোমাদের পড়াবো। দেখো, পরিফেরা শব্দটাকে যদি আমরা ভাঙি, পরিফেরা, দেখো পরিফেরা, পরিফেরা, পরিফেরা। তো পরিফেরা শব্দটাকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাবো, একটা পোর, পোর, আর একটা হচ্ছে ভাইয়া ফেররা। পোর আর একটা হচ্ছে কি ফেররা, ঠিক আছে? তো মনে রাখবা, পোর বা পোর্স মানে হচ্ছে ছিদ্র, পোর বা পোর্স মানে হচ্ছে কি ছিদ্র, আর ফেররা মানে হচ্ছে বহন করা, বহনকারী। ওই মাথায় ফেরি করে অনেক কিছু নিয়ে যায় না, ফেরি করা, বা ফেরিতে মানুষ সহ মানে যানবাহন সব পার করা হয় না। সো ফেররা মানে হচ্ছে বহন করা বা বহনকারী। তাহলে যে প্রাণী, পরিফেরা মানে হচ্ছে কি, তাহলে যে প্রাণী তার দেহে ছিদ্র বহন করে, তাহলে পরিফেরার অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। তাহলে যে প্রাণী তার দেহে ছিদ্র বহন করে তাদেরকে আমরা কি বলতে পারি, ছিদ্রাল প্রাণী। সো পরিফেরার অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। পরিফেরার অপর নাম কি, ছিদ্রাল প্রাণী, ঠিক আছে? এখন আমরা পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো কি দিয়ে, এইটা দিয়ে। দেখো জাস্ট মনে রাখবো আমি এরকম, পরিফেরায় অনেক স্পঞ্জ, পরিফেরায় অনেক স্পঞ্জ, অনেক স্পঞ্জ, এই কথাটা দিয়ে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। পরিফেরায় অনেক স্পঞ্জ। কিভাবে পরিফেরার নামটা লিখলাম, পরিফেরার সকল বৈশিষ্ট্যগুলো যাতে মনে থাকে। অ দিয়ে হচ্ছে কি লিখবো, দেখো ভাইয়া অস্টিয়া, অস্টিয়া। আরেকটা হচ্ছে অ দিয়ে লিখবো হচ্ছে অস্কুলাম। কি লিখলাম, অস্টিয়া আর অস্কুলাম। আচ্ছা, তারপরে খেয়াল করো, দন্তান্ন দিয়ে লিখলাম কি, নির্চল আর নালীতন্ত্র, নির্চল আর নালীতন্ত্র, নালীতন্ত্র। আচ্ছা, তারপরে কি লিখবো, ক দিয়ে হচ্ছে ভাইয়া কোয়ানোসাইট, ক দিয়ে লিখবো কি কোয়ানোসাইট, কোয়ানোসাইট, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্পঞ্জ দিয়ে কি মনে রাখবো ভাইয়া, স্পঞ্জ দিয়ে স্পঞ্জ নিজেই একবার, স্পঞ্জ নিজেই একবার, স্পঞ্জিন, 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 স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল। আরেকটা হচ্ছে ভাইয়া স্পিকিউল, আরেকটা হচ্ছে কি ভাইয়া স্পিকিউল, স্পিকিউল, ঠিক আছে? তো এই হচ্ছে সব বৈশিষ্ট্যগুলো লিখে ফেলছি, এগুলো সব বৈশিষ্ট্যগুলো লিখে ফেলছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি, সব বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে পরিফেরার পর্বের বৈশিষ্ট্যগুলো কি দিয়ে মনে রাখবা, এই লাইনটা লিখে ফেলো, লাইনটা কমেন্টে লিখে ফেলো। তাহলে পরিফেরায় অনেক স্পঞ্জ দিয়ে মনে রাখবো, ঠিক আছে? এখন মনে রাখবা ভাইয়া, সবগুলো বুঝাই দিচ্ছি, খেয়াল করো। মনে রাখবা, কোথাও যদি বায়োলজিতে অস বা স্টোম বা হচ্ছে তোমার ভাইয়া কোয়ানা, কোয়ানা, কোয়ানা বা কোয়ানি, এই কথাগুলো যদি থাকে, এইগুলা দিয়ে বোঝায় ছিদ্র, এগুলো দিয়ে কি বোঝায়, ছিদ্র বোঝায়, এগুলো দিয়ে কি বোঝায়, ছিদ্র বোঝায়। সো এই যে অস্টিয়া যেটা আছে, বুঝছো, এই যে অস্টিয়া যেটা আছে, ঠিক আছে, এই যে অস্টিয়া যেটা আছে, তার মানে পরিফেরায় এর মধ্যে কি অস কথাটা আছে না, তাহলে পরিফেরায় কি থাকে, অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। একটা প্রতীকী পরিফেরার যদি চিত্র আঁকি, দেখো খেয়াল করো, পরিফেরা যে দেখা যায় এরকম এরকম, এর ভেতরে এরকম অসংখ্য ছিদ্র থাকে, পরিফেরার মধ্যে এরকম অসংখ্য ছিদ্র থাকে। সো প্রথম কথা, পরিফেরা অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। আবার দেখো, অস্কুলাম লিখতে গেলে অস কথাটা আসে, অস্কুলাম লিখতে গেলে কি হয়, অস কথাটা আসে, তাহলে ওয়াস আসে, তার মানে এটা অবশ্যই একটা ছিদ্র বোঝাচ্ছে। সো পরিফেরায় অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র আছে, তাহলে অস্কুলাম নামক কি আছে, একটা বড় ছিদ্রপথ থাকে। তাহলে পরিফেরায় অস্কুলাম নামক অসংখ্য ছিদ্র থাকে, অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। দুইটা বৈশিষ্ট্য ডান। দেখো নির্চল, এই দেখো এই পরিফেরা, এই যে টোটাল যে পর্বগুলো আছে, মোট যে 33টা পর্ব, তার মধ্যে মেজর পর্ব হচ্ছে 9টা। সো মেজর 9টা পর্বের মধ্যে প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। সো এই যে পরিফেরা পর্বটা আছে, এটা যেহেতু প্রথম পর্ব, প্রথম পর্ব, এটা অনুন্নতম পর্ব বা সরলতম পর্ব, যত সামনের দিকে যাবে তত উন্নত হবে। পরিফেরা থেকে নিডারিয়া উন্নত, নিডারিয়া থেকে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস থেকে নেমাটোডা, নেমাটোডা থেকে মলাস্কা, এভাবে যত একদম উপর থেকে নিচ দিকে যাবা, ঠিক আছে, 1 থেকে 2 3 4 5 6 7 8 9 এ যাবা, সেটা 9 সব থেকে বেশি উন্নত হবে, বুঝছো? কয়টা আমরা উন্নত না। সো এরকম, সো এটা যেহেতু অনুন্নত বা সরলতম প্রাণী, এটার ক্ষেত্রে যে ব্যাপার হয়, এরা ছোটবেলায় সচল থাকে, কিন্তু পূর্ণ বয়স্ক অবস্থায়, পূর্ণাঙ্গ অবস্থায় এরা নিশ্চল হয়। কি অবস্থায় নিশ্চল হয়? পূর্ণাঙ্গ অবস্থায়। আমি তোমাকে সুন্দর মতো একটা কথা বলি, দেখো, একটা মানুষের যখন বাচ্চা হয়, পেট থেকে বের হয়ে বলে নাকি, আব্বা এদিকে একটা বিড়ি ধরা, বিড়ি ধরা বলে,
বলে না কিন্তু। কিন্তু বয়স বাড়লে আবার তুমি হচ্ছে কিন্তু একটা গরু ছাগলের বাচ্চাও দেখছো কখনো? গরু ছাগলের বাচ্চাও দেখছো? কমেন্ট করো। গরু ছাগলের বাচ্চা হলে দেখবা ও পেট থেকে বের হইলে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেয়। বুঝতে পারছো? সো ব্যাপারটা হচ্ছে, আমি আরো একটা সুন্দর এক্সাম্পল তোমাকে দেই। তুমি যদি পুকুর খেয়াল করো, পুকুর পুকুর চিনো? পুকুর গ্রামে থাকলে চিনবা, হ্যাঁ। সো পুকুরে যে ব্যাপারটা হয়, পুকুরের ভেতরে যখন শ্যাওলা দেওয়া হয় ছোট অবস্থায়, বাচ্চা অবস্থায় ও সারা পুকুর ঘুরে বেড়ায়। বুঝতে পারছো? কিন্তু যখন ওর বয়স বেড়ে যায় ভাইয়া, বুঝছো, ও যখন বয়স বেড়ে যায়, পূর্ণাঙ্গ হয়ে যায়, তখন ওর অনেক শাখা প্রশাখা সৃষ্টি হয়ে যায়, ওর নিচে রিজিড হয়ে যায়, লেগে থাকে, হ্যাঁ, মাটির সাথে। এটা সো পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। নালীতন্ত্র কি জিনিস আসো? নালীতন্ত্র দেখো, যারা আমরা উন্নত প্রাণী, আমাদের আছে সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে, আমাদের বিভিন্ন সংবহন তন্ত্র আছে। সংবহন তন্ত্রের মধ্য দিয়ে তিনটা জিনিস পরিবহন হয়। কয়টা জিনিস ভাইয়া? তিনটা, ঠিক আছে। অক্সিজেন, শুক্রাণু এবং পুষ্টি, তিনটা জিনিস পরিবহন হয়, ঠিক আছে। খাদ্যের মানে এই সংবহন তন্ত্রের মাধ্যমে কয়টা জিনিস পরিবহন হয়? তিনটা। সংবহন তন্ত্রের মাধ্যমে কয়টা জিনিস পরিবহন হয়? তিনটা। কি কি? কি কি? অক্সিজেন, পুষ্টি, আর হচ্ছে কি শুক্রাণু বা স্পার্ম। স্পার্ম, এই তিনটা জিনিস পরিবহন হয়, এই তিনটা জিনিস। এখন এদের সংবহন তন্ত্র নাই, এদের সংবহন তন্ত্র নাই, এজন্য আল্লাহ তাআলা সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে কি তৈরি করে দিয়েছে? এদের নালীতন্ত্র তৈরি করে দিয়েছে। সংবহন তন্ত্র নাই, তাই সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে কি তৈরি করে দিয়েছে? নালীতন্ত্র তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে নালীতন্ত্র, হচ্ছে সংবহনের বিকল্প হিসেবে কাজ করে, এবং এরা স্পার্ম, পুষ্টি, অক্সিজেন পরিবহন করে। শেষ। কোয়ানোসাইট মানে কি? কোয়ানা মানে হচ্ছে ছিদ্র, কোয়ানা মানে হচ্ছে ছিদ্র, আর সাইট মানে হচ্ছে কোষ। তার মানে বিশেষ ছিদ্রযুক্ত বা ফ্লাজেলা যুক্ত এদের কোষ থাকে। স্পঞ্জ, পরিপ্রাকে আদর করে ভালোবেসে স্পঞ্জ নামে ডাকা। স্পঞ্জ পাইলে ভাববা এটা পরিপ্রা। স্পঞ্জিন, এই শব্দটাকে যদি ভাঙি আমি, স্পঞ্জিনটাকে যদি ভাঙি, দেখো স্পঞ্জিন, স্পঞ্জিনকে যদি ভাঙা হয় তাহলে দুইটা শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে স্পঞ্জ প্লাস ইন। স্পঞ্জ প্লাস ইন। স্পঞ্জ মানে পরিফ্রার দেহটাকে বোঝাচ্ছে, পরিফ্রাকে বোঝাচ্ছে, কারণ পরিফ্রাকে আদর করে ভালোবেসে স্পঞ্জ নামে ডাকা হয়। আর ইন মানে কি? মনে রাখবা, আজীবন মনে রাখবা আজকে থেকে, যে কোনো কিছুর নামের শেষে যদি ইন থাকে, কোনো কিছুর নামের শেষে ইন থাকলে সেটা হবে প্রোটিন। যেমন প্রোটিন তুমি লেখো ভাইয়া, প্রোটিন লেখো, প্রোটিন লিখলে কি হবে? তার নামের শেষে ইন আছে না? ইন, তার মানে এটা প্রোটিন। প্রোটিনের নামের শেষে ইন থাকে, যেমন আমার নাম মহসিন, নামের শেষে ইন আছে, আমি একটা প্রোটিন, ঠিক আছে। তোমার নাম যদি ইন থাকে, না হলে ইন বানাই দিব, বুঝছো? এখানে কারা আছে দেখি, এই যে আসিফিন, এটা একটা প্রোটিন, বুঝছো। সানজিদা, তোমরা যদি বলি সানজিদিন, তাহলে ও হয়ে যাবে একটা প্রোটিন হয়ে যাবে, বুঝতে পারছো? এইটা ঠিক আছে। তো নামের শেষে ইন থাকলে প্রোটিন হবে। এখন প্রোটিন কি কাজ করে বলো তো? আমরা মূলত 6 ধরনের খাবার খাই, 6 ধরনের খাবার খাই, তার মধ্যে প্রধান খাদ্য হচ্ছে তিনটা, সিপিএল, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। কার্বোহাইড্রেট যদি আমরা ইনটেক করি তাহলে কি হয়? কার্বোহাইড্রেট ইনটেক করলে শরীরে শক্তি বাড়ে, শক্তি। আচ্ছা, প্রোটিন, লিপিড খাইলে কি হয়? এটা তাপ উৎপন্ন হয়, তাপ, তাপ, লিপিড হচ্ছে তাপ। আর প্রোটিন খাইলে কি হয়? প্রোটিন হচ্ছে কি হয়? দেহ গঠনে কাজ করে, দেহ গঠনে কাজ করে, দেহ গঠনে, দেহ গঠনে কাজ করে, বুঝছো? দেহ গঠনে কাজ করে। তাহলে পরিবারে একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে কি? প্রোটিন। এটা স্পঞ্জিন হচ্ছে কি? একটা প্রোটিন। তাহলে পরিবারে একটা দেহ প্রোটিন থাকে, স্পঞ্জিন নামক দেহ প্রোটিন থাকে, যেটা পরিবারের দেহ গঠনে কাজ করে। শেষ। আসো বাবা, আসো স্পঞ্জিন। স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল শব্দটাকে যদি ভাঙো তাহলে দুইটা শব্দ পাবা ভাইয়া। দেখো স্পঞ্জোসিল শব্দটাকে ভাঙলে কি দুইটা শব্দ পাবা না? দেখো খেয়াল করো, এখানেই দেখায়, দেখো একটা হচ্ছে স্পঞ্জ, একটা কি পাবা? একটা পাবা হচ্ছে স্পঞ্জ, আর প্লাস কি পাবা? সিল। এই সিল মানে আগে পড়াইছি, সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে কি? গহ্বর। আর স্পঞ্জ মানে পরিফ্রায় দেহটাকে বোঝাচ্ছি। তার মানে স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর থাকে। স্পঞ্জোসিল নামক কি থাকে? দেহ গহ্বর থাকে। স্পঞ্জোসিল নামক কি থাকে? দেহ গহ্বর থাকে। তাহলে স্পঞ্জোসিল নামক কি থাকে? দেহ গহ্বর থাকে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, শেষ। স্পিকিউল শব্দটাকে ভাঙাই, আসো খেয়াল করো। স্পিকিউল শব্দটাকে ভাঙলে দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে স্পাইক আর একটা হচ্ছে ইউল, ইউএলই, ইউল। মনে রাখবা, স্পাইক মানে ওই যে ছেলেরা অনেকে মাথায় স্পাইক করে না, এরকম চুল সোজা করে দেয়, খাড়া করে দেয়। স্পাইক মানে হচ্ছে কাটা, স্পাইক মানে হচ্ছে কি? কাটা। আর মনে রাখবা, কোনো কিছু নামের শেষে যদি ভাইয়া ইউল থাকে, ইউল মানে হচ্ছে ক্ষুদ্র। এই স্পিকিউল মানে কিন্তু শুধু কাটা না ভাইয়া, ক্ষুদ্র কাটা। যেমন ভেইন মানে কি? শিরা, যদি বলি ভেনিউল, ক্ষুদ্র শিরা। আর্টারি মানে ধমনী, যদি বলি আর্টারিওল, ক্ষুদ্র ধমনী। আশা করি বুঝতে পেরেছো। পরিফেরা নিয়ে কারো সমস্যা আছে কিনা? পরিফেরা 100% ডান কিনা? লেখো ক্লিয়ার, লেখো ক্লিয়ার। এখানে সব দেওয়া আছে, তোমরা দেখে পড়তে পারবা। ওকে, নেক্সট, নিডারিয়া। নিডারিয়া যেটাকে আমরা বলি সমুদ্রের ফুল, রত্নভান্ডার বা রেইন ফরেস্ট। ঠিক আছে, যে এটাকে বলি সমুদ্রের ফুল, রত্নভান্ডার বা রেইন ফরেস্ট। ঠিক আছে, তো নিডারিয়া আমি পড়াই দেই, দেখো খেয়াল করো। নিডারিয়া, তো নিডারিয়ার অপর নামগুলো হচ্ছে কি? সমুদ্রের ফুল, রত্নভান্ডার বা
রেইন ফরেস্ট, সমুদ্রের ফুল, রত্নভান্ডার বা রেইন ফরেস্ট। ওকে, আচ্ছা কমেন্ট আসতেছে না তো ভাইরা? হ্যাঁ, কমেন্ট করো বুঝতেছো কিনা? ক্লিয়ার ভাই, ওকে। তাহলে সমুদ্রের ফুল, রত্নভান্ডার বা রেইন ফরেস্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। যারা ক্লাস দেখতেছো সবাই ক্লাস একটা রিঅ্যাক্টিভ। ওকে, নিডারিয়া। সো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো কি দিয়ে? নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো কি দিয়ে বলো তো? নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো হচ্ছে দেখো নিডারিয়া কয় স্তরী প্রাণী? দুই স্তরী প্রাণী। সো নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা জাস্ট একটা ছন্দ মনে রাখবো এরকম, যে ডাবল মেশিন। কি মনে রাখবো ভাইয়া? ডাবল মেশিন। ডাবল মেশিন মনে রাখবো, ডাবল মেশিন, এটা মনে রাখলেই হয়ে যাবে। ডাবল মেশিন। ধরো নিডারিয়া পর্বের দ্বিস্তরী প্রাণী, ও মেশিন গান দিয়ে মারবো, মেশিন গান দিয়ে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে মারবো, বুঝছো? মেরে ফেলবো। সো কয়টা মেশিন লাগবে? কমন সেন্স, দুইটা মেশিন লাগবে। বুঝছো? সো ডা দিয়ে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডা দিয়ে হচ্ছে কি? ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক। ডা দিয়ে হচ্ছে কি? ডিপ্লোব্লাস্টিক। ওকে, আচ্ছা বডি হচ্ছে বহুরূপিতা। বডি হচ্ছে কি? বহুরূপিতা। বহুরূপিতা। আচ্ছা ওকে, ল দিয়ে হচ্ছে লার্ভা। 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 মো দিয়ে হচ্ছে মেসোগ্লিয়া। 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 ওকে, সি দিয়ে হচ্ছে সিলেন্টেরন। 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 ওকে, আচ্ছা দন্তান্ন দিয়ে হচ্ছে নিউরোসাইট। আর একটা জিনিস লেখা যায় নেমাটোসিস্ট। 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 তাহলে এইটুকু পড়লেই আমার ডান। তো এটা কেমনে কি কোনটা কি বুঝা দিচ্ছি। সো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা কেমনে বুঝাই দিচ্ছি। এই বাচ্চারা বলো, তোমরা কি ভয়টাই পাও নাকি? হ্যাঁ, সেকেন্ড টাইম যে পরীক্ষা দিবা, চিল চিল, এবার চান্স তোমার হবে ইনশাআল্লাহ। তোমার জন্য যেটা ভালো সেটা কিন্তু তোমার জন্য মহান রব্বুল আলামিন লিখে রেখেছে। সো সেটা তুমি পাবা। সো চিল, কোনো প্যারা নাই, একদম পেরে যাওয়া। ঠিক আছে, কোনো ভয় নেই। হ্যাঁ, ভয় নেই, কিসের ভয়? কোনো কিছু, পড়াশোনা কোনো ব্যাপারই না। আসো, সব জীববিজ্ঞান চাবাই খেয়ে ফেলবা, প্যারা নেই। দেখো, সো খেয়াল করো, ডিপ্লোব্লাস্টিক। সো ডিপ্লো মানে কি ভাইয়া? ডিপ্লো মানে হচ্ছে দুই, আর ব্লাস্টিক আসছে ব্লাস্ট থেকে, এটা বলতে বোঝায় স্তর, বুঝি আমরা। সো ডিপ্লোব্লাস্টিক বলতে বোঝাচ্ছে এরা দ্বিস্তরী প্রাণী। প্রথমে বুঝলাম যে এরা দ্বিস্তরী প্রাণী, এটা আমরা জানি। আচ্ছা, বহুরূপিতা। বহুরূপিতা মানে হচ্ছে কি ভাইয়া? বহুরূপিতা মানে হচ্ছে এরা যৌন এবং অযৌন দুইটা পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে। কি করতে পারে? যৌন এবং অযৌন দুইটা পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে। সো এরা যৌন এবং অযৌন দুইটা পদ্ধতিতে কি করতে পারে? বংশবৃদ্ধি করতে পারে। সো এদের যৌন জননের একটা একক আছে, সেটা কি? একটাকে আমরা বলি মুক্ত মেডুসা। এটা হচ্ছে যৌন জননের একক। যৌন জনন। যৌন জনন, ময় মুক্ত, ময় মেডুসা, যৌন জনন। আর হচ্ছে যেটা স্থবির, স্থির বা স্থবির, স্থির বা স্থবির, এটাকে আমরা বলি হচ্ছে পলিপ। সো এটা হলো অযৌন জনন। তাহলে এরা যৌন এবং অযৌন দুইটা পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে। সো যৌন এবং অযৌন দুইটা পদ্ধতিতে কি করতে পারে? বংশবৃদ্ধি করতে পারে। সো এদের যৌন জননের একটা একক আছে, অযৌন জননেরও একটা একক আছে। সো যৌন জননের কি একক এবং অযৌন জননের কি একক, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো বুঝাই। সো কেমনে মনে রাখবা? সো মনে করো যে ময় মুক্ত, ধরো একজন মানুষ যৌন জনন করবে, তাহলে ওরে যদি তুমি বাইন্ধে রাখো, ও কি যৌন জনন করতে পারবে নাকি? সোজা বাংলা বুঝবা, ঠিক আছে, কোনো কথা নেই। ময় মুক্ত, ময় মেডুসা, তার মানে মুক্ত মেডুসা যৌন জনন। আমাদের ওই যে আছে না, ডিগবাজি ম্যান, ডিগবাজি দেয় না, আমাদের একজন অভিনেতা আছে না, নাম কি বলতো? জাহেদ খান না? তো জাহেদ খানকে যদি তুমি মনে করো যে বাইন্ধে রাখো, তাহলে কি কারো ঘরে ডিগবাজি দিয়ে যাইতে পারবে? পারবে না। সো মুক্ত হইলে যৌন জনন মনে রাখবা। আর যেটা স্থির বা স্থবির, চলাচল করতে পারবে না ভাই, সো ওটা তো অযৌন জনন। বুঝছো? মনে করো তোমার সামনে ভাত আছে, তোমার হাত বেঁধে রাখলাম, খাইতে পারবা? হাত খোলা, খেয়ে ফেলবে, শেষ। বুঝে গেছো আশা করি, স্থির বা স্থবির, অযৌন জনন এটা। সো বহুরূপিতা মানে এরা যৌন অযৌন দুইটা পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে। যৌন জননের একক বুঝাই দিলাম, মেডুসা,
মুক্ত অধোনধারণ বুঝে দিলাম না লার্ভা। সো এরা লার্ভা দশা মানে বাচ্চা অবস্থা বোঝায়, ছোট অবস্থা, ছোট কালের অবস্থা। সো খেয়াল করো লার্ভা দশাকে এদেরকে বলা হয় প্লানুলা। প্লানুলা নামক লার্ভা দশা থাকে, ঠিক আছে। চলো নিডারিয়ার যে লার্ভা দশা এটার নাম হলো প্লানুলা, ঠিক আছে। ওকে, নেক্সট মেসোগিলিয়া। সো ভাইয়া এই নিডারিয়ারা দুই স্তরী প্রাণী, তাই না? তাহলে এটা একটা স্তর, এটা একটা স্তর। এই দুইটা স্তরের মাঝে একটা অকোষীয় থকথকে জেলির ন্যায় একটা বস্তু থাকে ভাইয়া। এই অকোষীয় থকথকে জেলির ন্যায় বস্তুকে বলা হয় মেসোগিলিয়া, ঠিক আছে। 0.1 মাইক্রোমিটার ব্যাস থাকে এটা, বুঝছো? সো মেসোগিলিয়া হচ্ছে কি, এই যে দুইটা স্তর থাকে, একটা এরা যে দ্বিস্তরী প্রাণী, সো এদের দ্বিস্তরকে কি বলা হয় জানো? সো একটা হচ্ছে একটোডার্ম আর একটা এন্ডোডার্ম, তাই না? সো এটা এদের ক্ষেত্রে এটা কিন্তু ওই যে হাইড্রা আছে, বুঝছো? নিডারিয়ার একটা এক্সাম্পল হচ্ছে হাইড্রা। সো এদের ক্ষেত্রে আমরা এই যে এপিডার্মিস বলি, একটা স্তরকে আমরা বলি এপিডার্মিস, বুঝছো? আরেকটাকে বলি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। সো এপিডার্মিস, হ্যাঁ, এবং গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে। সো ধরো দুইটা স্তর, এই দুইটা স্তরের মাঝে একটা অকোষীয় থকথকে জেলিনা বস্তু থাকে, এটাকে বলা হয় মেসোগিলিয়া। ওকে, সিলেন্ট্রন। দেখো সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে হচ্ছে কি, সবসময় বলছি গহ্বর। সো সিলেন্ট্রন নামক এদের একটা গহ্বর আছে, সিলেন্ট্রন। আর এন্টারো মানে কি, এই দেখো সিলেন্ট্রন শব্দটাকে ভাঙলে দুইটা শব্দ পাবা, একটা সিল আর একটা হচ্ছে এন্টেরন, বুঝছো? বায়োলজি হচ্ছে এসব হচ্ছে ওয়ার্ড রুটের খেলা। সিল মানে হচ্ছে কি ভাইয়া? সিল মানে হচ্ছে গহ্বর। তুমি একটু আগে শিখছো গহ্বর, আর আমি একটু বলছিলাম এন্টারো, মনে রাখো এন্টারো জোয়া। সো এন্টারো মানে অন্ত্র, বলেছিলাম না? এন্টারো মানে অন্ত্র। সো এন্টারো মানে হচ্ছে বোঝাচ্ছে কি অন্ত্র। অন্ত্র মানে কি পরিপাক, পরিপাক সম্পর্কিত ক্ষুদ্রান্ত্র বৃহন্ত্র। সো সিলেন্ট্রন নামক কি থাকে? সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। সিলেন্ট্রন নামক কি থাকে? পরিপাক সংবহন গহ্বর। পরিপাক সংবহন গহ্বর থাকে। সিলেন্ট্রন নামক কি থাকে? পরিপাক সংবহন গহ্বর থাকে। ওকে, সো এদের ভেতরে অনেকগুলো কোষ থাকে, নিউরোসাইট, জনন কোষ, পেশি আবরণ কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, এগুলো তোমরা পরে পড়বা, তাই না, হাইডাতে। সো এদের মধ্যে একটা কোষ, স্পেশাল কোষ হচ্ছে নিউরোসাইট। এই নিউরোসাইট একটা জিনিসকে ধারণ করে, যেটাকে বলা হয় নেমাটোসিস্ট। হ্যাঁ, নেমাটোসিস্টকে বলা হয় দংশন অঙ্গাণু, এটা মনে রাখবা। নেমাটোসিস্টকে কি বলা হয়? দংশন অঙ্গাণু, মনে রাখবা এটা, ঠিক আছে। নেমাটোসিস্টকে কি বলা হয়? দংশন অঙ্গাণু। জাস্ট এতটুকু পড়লে কাম সারা। নিডারিয়া বুঝছো কিনা বলো? নেক্সট আমরা চলে যাব হচ্ছে, নিডারিয়া শেষ, আমরা চলে যাব হচ্ছে ভাইয়া কিসে? আমরা চলে যাব হচ্ছে প্লাটিহেলমিনথেসের বাংলাদেশে। সো প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। সো প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। প্লাটিহেলমিনথেস তো দাদু কেমন হয়ে গেল? সো প্লাটিহেলমিনথেস তো প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো কেমনে মনে রাখো? কেমনে মনে রাখা যাবে? এটা কোনো ব্যাপার নাকি? ইজি পিজি লেমন স্কুচ। চলো প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। জাস্ট প্লাটিহেলমিনথেস এর নাম দিয়ে, প্লাটিহেলমিনথেস, মিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো জাস্ট প্লাটিহেলমিনথেস দিয়ে, প্লাটিহেলমিনথেস। ওকে ওকে, চলো। তুমি আর তো কালো নও শুধু আমার। ওকে, চলো। তো প্লাটিহেলমিনথেস পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো হচ্ছে প্লাটিহেলমিনথেস দি। ওকে, চলো। সো প্লাদি হচ্ছে কি? প্লাদি হচ্ছে প্যারেনকাইমা এবং হচ্ছে পরজীবী। ওকে, টি দি হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। হদি হচ্ছে হুক বা চোষক। লদি হচ্ছে লার্ভা। মদি হচ্ছে মেসেনকাইম। তন্দ্রাদি হচ্ছে নরম। থেস দি হচ্ছে সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র অনুপস্থিত। সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র
অনুপস্থিত, আর হচ্ছে শিখাকোষ, ঠিক আছে। চলো বোঝাই। এই ক্লাসে কি মজা পাচ্ছ? শুধু ক্লাস করালে কিন্তু বোরিং লাগে। আমি কিন্তু ক্লাস করাই মানে একটু মজা করি, বুঝছো দাদুরা? দাদুরা, স্টুডেন্ট, বাচ্চা কাচ্চারা মজা পাও নাকি? নাকি শুধু শুধু ক্লাস করলে হবে নাকি? মজা আছে না? মজার দরকার আছে না? বায়োলজি ক্লাস করতেছ। সো দেখো, প্লাটিহেলমিনথেস কি বলো? এই প্লাটিহেলমিনথেস কি বলো তো? প্লাটিহেলমিনথেস হচ্ছে এদের কোষগুলোর ফাঁকে ফাঁকে, বুঝছো? এদের কোষগুলা যখন ধরো তুমি একটা বক্স এইভাবে নিয়ে যাচ্ছ, টিটিস টিটিস, তো বক্সটা যদি সম্পূর্ণ পূর্ণ না থাকে, একটা জায়গায় আরেকটা জিনিস, আরেকটা জায়গায় আরেকটা জিনিস, ব্যাগ সাপোজ, ব্যাগেও তুমি এমন কিছু জায়গা নিচ্ছ, এইভাবে ধরলে কি সব নিচের দিকে চলে যাবে না যদি সব জায়গা পূর্ণ না থাকে? সো এই যে প্লাটিহেলমিনথেস যে কোষটা, প্লাটিহেলমিনথেস যে পর্বটা আছে, এই প্লাটিহেলমিনথেসের কোষগুলোর ফাঁকে ফাঁকে, প্লাটিহেলমিনথেসের যে কোষগুলো আছে সেই কোষগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে, ফাঁকে স্থানগুলো, ঠিক আছে? প্লাটিহেলমিনথেসের কোষগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। হ্যাঁ, প্লাটিহেলমিনথেসের কোষগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, তারপর টিপ্লোব্লাস্টিক। টিপ্লো বলতে বোঝায় হচ্ছে 3, আর ব্লাস্টিক মানে হচ্ছে ব্লাস্ট বা স্তর বোঝায়, বুঝছো? তার মানে এরা হচ্ছে যে ত্রিস্তরী। মেইনলি এই টিপ্লোব্লাস্টিক বলতে বোঝানো হচ্ছে এরা ত্রিস্তরী প্রাণী। কয় স্তরী প্রাণী? ত্রিস্তরী প্রাণী এরা, এটা বোঝানো হচ্ছে। হুক বা চোষক, সো এই জিনিসটা হচ্ছে কি জিনিস? আচ্ছা, পরজীবী। পরজীবী দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো যে এরা পরজীবী। কেন পরজীবী? কারণ এরা অন্যের দেহে বাস করে, ঠিক আছে? অন্যের দেহে যারা বাস করে, অন্যেরটা খেয়ে বাসে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তারাই তো পরজীবী। এরা হলো পরজীবী, বুঝতে পারছো ভাইয়া? তো এরা হচ্ছে কি পরজীবী। আচ্ছা, তারপরে হচ্ছে কি হুক বা চোষক কি বলি। এই আজকে একটা কথা বলি, তোমাদের কি এমন হয় যে অনেক পড়াশোনা করো কিন্তু পড়া মনে থাকে না? ভাইয়া অনেক পড়ি কিন্তু পড়া মনে থাকে না ভাইয়া, এরকম হয় নাকি? বুঝছো, এরকম বলে অনেক যে অনেক পড়ি ভাইয়া কিন্তু পড়া মনে থাকে না। এটার একটা কারণ হতে পারে কৃমি, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস হতে পারে। কেন? কারণ হচ্ছে যে আমাদের মস্তিষ্কের ব্রেইনের যে খাবারটা, এটা হচ্ছে কৃমি খেয়ে ফেলে, বুঝছো? সো তোমার ব্রেইন ভালো রাখার যে খাবার, এটা যদি মস্তিষ্ক খেয়ে ফেলে, এই দূর কৃমি যদি খেয়ে ফেলে, তাহলে তো তুমি শেষ, মনে থাকবে না পড়াশোনা। এজন্য কৃমির ওষুধ কিন্তু খাইতে হয় নিয়ম করে, অ্যালবেন ডিএস, অ্যালবেন, হ্যাঁ, অ্যালবেন্ডাজল, ঠিক আছে? খাবা, ঠিক আছে? এবং খাইলে কিন্তু শুধু কৃমির ওষুধ যখন খাওয়া, শুধু যদি তুমি একা খাও কাজ হবে না, বাসায় সবাইকে খাইতে হবে। বাসায় যদি একটা কাজের বুয়া থাকে তাকেও খাওয়াতে হবে, বুঝছো? বাসায় যার যাওয়া আসা আছে, বাসায় যে থাকবে সবাইকে খাওয়াবো, একসাথে একদিনে খেতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই হুক বা চোষকটা কি জিনিস আমি এটা বোঝানোর জন্য তোমাকে বলতেছি। শোনো যে আমাদের মানুষেরও একটা প্রাকৃতিক দুর্যোগ আছে, জানো? মানুষের প্রাকৃতিক দুর্যোগ কি কেউ বলতে পারবা? মানুষের দেহে একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটে। মানুষের দেহের প্রাকৃতিক দুর্যোগ কি কেউ জানো? মানুষের দেহের হচ্ছে প্রাকৃতিক দুর্যোগটা কি আমি বলে দেই, আচ্ছা তোমরা না জানতেই পারো। মানুষের দেহের প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে কি বলতো? মানুষের দেহের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ডিসেন্ট্রি, আমাশা হওয়া, করে বের হবে, বুঝছো? যে কঠিন জিনিসের পরিমাণ কম, তরল জিনিসের পরিমাণ যখন বেশি হবে, পানি বেশি তখন, তো যখন স্রোত আসে, তো এই স্রোতের সাথে সাথে কৃমিগুলোকেও ভাষায় নিয়ে আসতে চায়, বাইরে বের করতে চায়। এখন কৃমি বেটা তো বাইরে বের হতে চায় না, ও তো পরজীবী, তোমার খেয়ে বাসে। ও তো তোমার ভেতর থেকে যদি বাইরে বের হয়ে যায়, আগা ঘরে চলে যায়, তো আগা ঘরে চলে গেলে তোর তো লাভ নেই ভাই। ও তো দরকার তোমার পেটের মধ্যে থাকার জন্য। সো যখন স্রোত বের হয়, সো ওই স্রোতের সাথে সাথে ওকে ভাষায় নিতে চায়, ও চায় না ভেসে যাইতে। এই জন্য ওদের হুক বা চোষক থাকে, এই জন্য করে চুট করে কোমর দিয়ে ধরে থাকে পেটের মধ্যে। এই জন্য বলো না পেট কামড়াচ্ছে। যখন ওই পানি বের হয়, তো কঠিন পদার্থের পরিমাণ কম, তরল পদার্থের পরিমাণ বেশি। সো এরা এই হুক বা চোষকের মধ্যে কামড়ায় ধরে রাখে, আর কামড়ায় যখন ধরে রাখে পেটের মধ্যে, অন্ত্রের মধ্যে, তখন হালকা রক্ত যখন আসে তখন করে খায়, বুঝছো? সো এই হচ্ছে কাহিনী এদের, বুঝছো? সো এদের হুক বা চোষক থাকে, বুঝছো? হুক বা চোষক দিয়ে হচ্ছে কি পোষক দেহের সাথে লেগে থাকে। আচ্ছা, তারপর লার্ভা দশা থাকে, ছোট অবস্থা, বাচ্চা অবস্থা। মেসেনকাইম তো বলছি, এরা নরম হয় এবং এদের নিষেকটা অভ্যন্তরীণ, তোমার পেটের মধ্যে এরা বংশ বৃদ্ধি করে, নিষেক অভ্যন্তরীণ হয়। নিষেক অভ্যন্তরীণ, নিষেক অভ্যন্তরীণ, পেটের মধ্যে এরা বংশ বৃদ্ধি করে। আচ্ছা, তো দেখো এরা যেহেতু এই যে প্লাটিহেলমিনথেস,
প্লাটিহেলমিনথিস যেটাকে বলতেছি, প্লাটিহেলমিনথিস এ যেহেতু হচ্ছে কি, এরা হচ্ছে যেহেতু পরজীবী, অন্যের দেহে বাস করে, এই জন্য ওর নিজস্ব, ওর পার্সোনাল, ওর আবার শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্রের প্রয়োজন নেই, কারণ তোমারটা আসে না, তোমারটা দিয়ে কাজ চালিয়ে নেবে, বুঝছো নাই? বুঝছো? তো তোমারটা দিয়ে কাজ চালিয়ে নেবে, তোমার শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র থাকতে ওরটা কেন ব্যবহার করবে, তোমারটা ব্যবহার করবে না। ওকে, তারপর হচ্ছে শিকাকোষ, এই জিনিসটা এই মালটা খুব আসে, বুঝছো? এই যে শিকাকোষ, এদের রেচনতন্ত্র, রেচন নালী এবং শিকাকোষ দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? রেচনতন্ত্র। এই একজন একটা বান্দা আছে, এই যে শাহরিন মাহবুবা, যে এরই মনে হয় হাসি পায়, আর বাকি সবার মনে হয় এদের জীবনে সুখ নেই, তা হাসেই না, এদের মনে হাসি নাই, এত হাসার কথা করছি। আরে হাসবা নাকি কানবা নাকি? হাসো, মন খুলে হাসো, হাসলেই না শরীর ভালো থাকবে। কি মন খারাপ করে বসে ক্লাস দেখতেছে? চলো, সো দেখো শিকাকোষের অপর নাম, এটা ইংলিশে এই নামটা কিন্তু আসে ফ্লেম সেল, বুঝছো? কি ফ্লেম সেল, বুঝছো? তাহলে এদের রেচনতন্ত্র, রেচন নালী ও শিকাকোষ দিয়ে গঠিত। রেচনতন্ত্র, তার প্লাটিহেলমিনথিসের রেচনতন্ত্র, রেচন নালী এবং শিকাকোষ দিয়ে গঠিত, বুঝছো? সো রেচনতন্ত্র, রেচন নালী এবং শিকাকোষকে বলা হয় ফ্লেম সেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো এই যে প্লাটিহেলমিনথিস গুলো এমনি সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে? নেক্সট চলে যাই, চলো। নেক্সট পড়বো হচ্ছে নেমাটোডা, ঠিক আছে? ওকে, নেমাটোডা। সো নেমাটোডাকে যদি ভাঙি তাহলে দুইটা পাই, নেমাটোডা বা এটাকে আরেকটা নাম বলা হয় নেমাথেলমিনথিস। একটা জিনিস মনে রাখো, দেখো এই যে প্লাটিহেলমিনথিস শব্দের ওয়ার্ডটাকে একটু ভাঙাই দেই। এইটা প্লাটিহেলমিনথিস কে ভাঙলে দুইটা ওয়ার্ড পাওয়া যায়, একটা হচ্ছে প্লাটিস প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে হেলমিনথ, বুঝছো? সো প্লাটিস, প্লেট মনে রাখবা। প্লেট কেমন হয়? চ্যাপ্টা হয় না? সো প্লাটিস, এই যে প্লেট, এটা হবে কেমন? চ্যাপ্টা, ঠিক আছে? এটা কেমন হবে? চ্যাপ্টা। আর হেলমিনথ মানে হচ্ছে, হেলমিনথ কথাটা আসছে ওর্ম থেকে, WORMTH, ওর্ম। আর এই ওর্ম মানে হচ্ছে ক্রিমি, মানে হচ্ছে কি? ক্রিমি। সো প্লাটিহেলমিনথিস মানে হচ্ছে চ্যাপ্টা ক্রিমি। আর নেমাথেলমিনথিস মানে এই জিনিসটা, নেমাটোস, একটা ওয়ার্ড হচ্ছে নেমাটোস থেকে, আরেকটা হচ্ছে তোমার হেলমিনথ। তো হেলমিনথ কথাটা কোথা থেকে আসছে? ওর্ম থেকে, তাহলে এটা মানে আসলে ক্রিমি। আর নেমাটোস মানে হচ্ছে গোল বা সুতা বা গোল ক্রিমি। সেটা হচ্ছে সুতা বা গোল ক্রিমি। কোনটা? এই যে নেমাটোডা মানে সুতা বা গোল ক্রিমি, নেমাটোডা মানে হচ্ছে সুতা ক্রিমি বা গোল ক্রিমি, সুমাদান এলিয়েন, হ্যাঁ, কি যে বুঝি না এরা, বুঝছো? সো নেমাটোডা মানে হচ্ছে কি? সুতা কৃমি বা গোল কৃমি। আমি যে অঙ্গভঙ্গি গুলো করি, এগুলো দেখলেও তো মানুষের মনগুলো ভালো হয়ে যাওয়া উচিত। আমি তো তোমাদের হাসানোর জন্য আসছি, ঠিক কি না বলো? সো দেখো, নেমাটোডা মানে নেমাথেলমিনথিস, নেমাটোস আর হেলমিনথ। সো নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, ঠিক আছে? সো নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো জাস্ট এরকম দন্তান্ন দিয়ে মনে রাখা যায়, অথবা অনেকেই যশোরে থাকে দন্তান্ন, এটা দিয়েও মনে রাখা যায়। সো দন্তান্ন দিয়ে চাইলেও মনে রাখা যায়। কেমন? যেমন হচ্ছে এরা নরম হয়, তারপরে এরা কেমন হয়? এরা নলাকার। তারপরে এরা কেমন হয়? এরা নমনীয় হয়। নরম, নলাকার, নমনীয়। সো এরা যে নমনীয় যে হয়, এরা নমনীয় হওয়ার জন্য, এখন হাসি লাগতেছে, এরা নমনীয় হওয়ার জন্য এদের একটা প্রোটিন কাজ করে, বুঝছো? নমনীয়, যে নরম, নমনীয়তা, এরা নমনীয় হওয়ার জন্য একটা প্রোটিন কাজ করে। সেই প্রোটিনটার নাম কি জানো? নমনীয়কে ইংলিশে বলা হয় ইলাস্টিসিটি। নমনীয়কে ইংলিশে কি বলা যায়? ইলাস্টিসিটি বা ইলাস্টিসিটি, বুঝছো? সো কোনো কিছু নামের শেষে ইন যুক্ত করে দিলে সেটা হয়ে যাবে প্রোটিন। সেটা নরম হওয়ার জন্য যে প্রোটিনটা হয়, এই যে নমনীয় হওয়ার জন্য একটা প্রোটিন কাজ করে, এটা নমনীয় হওয়ার জন্য যে প্রোটিনটা কাজ করে, এটার নাম হচ্ছে ইলাস্টিন নামক প্রোটিন। সো ইলাস্টিন নামক প্রোটিন এদের ভেতরে থাকে, যার জন্য এরা হচ্ছে কেমন হয়? নরম। সো এখন পর্যন্ত সবই কিন্তু দোলনালো দিয়ে পড়েছে। এরা নরম, নলাকার, নমনীয়, ইলাস্টিন নামক প্রোটিন থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি, এরা যেহেতু এরকম নলাকার হয়, বুঝছো? সো নলাকার জিনিসগুলো যখন রাখা হয়, তখন দেখা যায় একটার সাথে একটা পেঁচায় যায়, বা লম্বা কোনো কিছু, যেমন ওই যে আগে হেডফোন ইউজ করা হতো, এখন তো সবাই ব্লুটুথ কানেক্টেড হয়ে গেছে সব, ইয়ারবাডস, তাই না?
আগে ওই যে হেডফোন যেগুলো ছিল তোমার ওই যে তার ছিল, তার, সো তারগুলো এভাবে রেখে দিলে দেখা যাচ্ছে পেঁচায় পেঁচায় দেয়। সো এই নলাকার জিনিস তো এগুলো পেঁচায় পেঁচায় থাকে, তো দেখা যায় অনেকগুলো দেখতে এরকম হয়, নলের ভেতর নল। সো নলের ভেতর নল এই জিনিসটাও যদি আসে তাহলে সেটা বলবা ওইটা হচ্ছে কার বৈশিষ্ট্য, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। নলের ভেতর নল মানে পেঁচায় পেঁচায় থাকে, তো এটাকে ইংলিশে এরকম বলা হয় টিউব উইদিন আ টিউব, টিউব উইদিন আ টিউব, টিউব উইদিন আ টিউব। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখা যায় নলের ভেতর নল। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এরা এরা হচ্ছে নিষেক তলে, তারপর নরম, নলাকার, নমনীয়, ইলাস্টিন নামক প্রোটিন থাকে, নলের ভেতর নল থাকে। আচ্ছা, আর কি বলা যায়, তারপরে হচ্ছে খেয়াল করো, তারপরে এরা হচ্ছে তো বাকি বৈশিষ্ট্যগুলো যদি বলো, এরা হচ্ছে কেমন হবে, এরা তো পরজীবী, পরজীবী, পরজীবী যেহেতু, তাহলে পরজীবী তার মানে এদেরও শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত, সংবহনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। সো এইটুকু পড়লেই হবে, ঠিক আছে, এতটুকুই হচ্ছে নেমাটোডার জন্য দাম। ঠিক আছে, ও এখন ইয়ারফোন ইউজ করে, শাহরিন মাহবুবা। ওকে, লিলিপুট। ওকে, চলো নেক্সট পর্ব চলে যাই। ঠিক আছে, সংক্ষিপ্ত করে অল্প অল্প করে পড়ে দিচ্ছি, যা লাগবে সেটা। ভাই আজকে কি চ্যাপ্টার শেষ করে দিবে? না না না, এটার হাফ, অর্ধেক, এই আর 5-7-10 মিনিট পড়াবো, তারপরে তারপরে চলো নেক্সট হচ্ছে এই যে মলাস্কা পর্ব পড়বো, মলাস্কা, মলাস্কা। ঠিক আছে, মলাস্কা পড়াবো মলাস্কা, মলাস্কা পর্ব। ঠিক আছে, তো মলাস্কা, এদেরকে মলাস্কা পর্ব, এরা হচ্ছে নরম হয়। ঠিক আছে, মলাস্কার অপর নাম হলো কম্বোজ প্রাণী, এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী, কম্বোজ প্রাণী, এদেরকে বলা হয় কি, কম্বোজ প্রাণী। মলাস্কাকে বলা হয় কি, কম্বোজ প্রাণী। ওকে, মাইশা মেয়ে যাবে। এই তোমাদের হাসি লাগে না? ভাই মজা দেই না, পড়া মজা লাগে না? দেখো এমনি পড়ছো, এরকম শর্টকাট করে পড়ছো। সো মলাস্কা পর্বের যে বৈশিষ্ট্যগুলো, এটার ক্ষেত্রে একটা কথা মনে রাখবো, এরা হলো দ্বিতীয় বৃহত্তম পর্ব। বুঝছো, দ্বিতীয় বৃহত্তম পর্ব এটা আসে, বুঝছো, দ্বিতীয় বৃহত্তম পর্ব। এরা হলো কেমন ভাইয়া, এরা হলো দ্বিতীয় বৃহত্তম পর্ব। সব থেকে বৃহত্তম পর্ব কোনটা জানো? আর্থ্রোপোডা, যেটা, হ্যাঁ, সব থেকে বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা। এটা অ্যাভেলেবল, তেলাপোকা তো সব ঘরে ঘরে আছে, চিংড়ি মাছ সব জায়গায় খাচ্ছে, তাই না? সো এটা সব থেকে বেশি হচ্ছে এটা। সো মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। মলাস্কা পর্বের যে এক্সাম্পল গুলো মনে রাখবে এইভাবে, যে দেখো, যে শামুক, শামুক, তারপরে হচ্ছে কি আছে, ঝিনুক, শামুক, ঝিনুক, তারপরে হচ্ছে তোমার অক্টোপাস, শামুক, ঝিনুক, অক্টোপাস, তারপরে হচ্ছে তোমার সেপিয়া, সেপিয়া, শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, তারপরে হচ্ছে ললিগো, ললিগো, এইগুলো হচ্ছে সব কি, এইগুলো হচ্ছে তোমার মলাস্কা পর্বের উদাহরণ। শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো, এগুলো মলাস্কা পর্বের উদাহরণ। সো মলাস্কা পর্বের এক্সাম্পল গুলো, এরা কিন্তু নরম হয়, কিন্তু বাইরের দিক থেকে কিন্তু শক্ত। সো মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো এইভাবে মনে রাখা যায়। খেয়াল করো, যে মনোহর দ্বীপ, মনোহর দ্বীপ দিয়ে মনে রাখা যায়, মনোহর দ্বীপ দিয়ে মনে রাখা যায়। সো একটা কথা বলি, শোনো, যে এই যে শামুক বা ঝিনুক, এই যে শামুক, ঝিনুক, ওদের বাইরের আবরণটা কিন্তু শক্ত থাকে, ভেতরে নরম থাকে না। সো ওরা নরম দেহি বলা যায়। আর বাইরে একটা শক্ত, মানে এই উদাহরণ দিয়ে কিছু কথা মনে রাখে, বাইরে শক্ত এপিডার্মাল আইস থাকে, আর ভেতরে এরা নরম থাকে। আচ্ছা, তারপর হচ্ছে এই শামুক বা ঝিনুক, এইগুলো দেখবা যে ওগুলোর নিচে মাংসল একটা পদ থাকে, কুটু 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 করে হাঁটে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন হয়। ঠিক আছে, এবং মাথা থাকে, ওদের মাথা সুস্পষ্ট, ভেতরের দিকে থাকে, অনেক সময় এরকম বাইরে নিয়ে আসে, তাহলে মাথা সুস্পষ্ট, মাংসল পদ থাকে, বাইরের আবরণটা একটু শক্ত হয়, ওরা ভেতরে নরম হয়। অনেকগুলো কথা কিন্তু এখান থেকে বলে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, সো আর এদের এদের এই যে, তাহলে এই জিনিসগুলো লিখি, যে এদের হচ্ছে তোমার মদিয়া একটা জিনিস হচ্ছে মেন্টাল, মদি হচ্ছে কি, মেন্টাল। এই মেন্টাল নয় কিন্তু, বুঝছো, মেন্টাল মানে কিন্তু পাগল, মেন্টাল বলবো না, মেন্টাল। সো মেন্টাল হচ্ছে কি, এদের এদের শ্বসনতন্ত্র, মেন্টালটা হচ্ছে শ্বসনতন্ত্র,
মেন্টালটা হচ্ছে শ্বসনতন্ত্র, আবার এদের এই মেন্টালটাই হচ্ছে কি করে, মেন্টালটাই হচ্ছে আবার কি করে, এদের হচ্ছে তোমার এই যে খোলস গঠনে সহায়তা করে, খোলস গঠন করে, খোলস খোলস গঠন করে। তো খোলস গঠন করে কে, মেন্টালটাই খোলস গঠন করে, মেন্টালটা আবার শোষণ করে। এই জন্য এদের যে সংবহনটা, এদের সংবহনটা হচ্ছে সম্পূর্ণ মুক্ত হয় না, এদের সংবহনটা হয় অর্ধমুক্ত সংবহন, অর্ধমুক্ত সংবহন, অর্ধমুক্ত সংবহন। ম দিয়ে আরো কি মনে রাখা যায়, এদের হচ্ছে মাথা সুস্পষ্ট, মাথা সুস্পষ্ট, মাথা সুস্পষ্ট, আর কি থাকে, মাংসল পদ থাকে, মাংসল পদ মানে পাদ, মাংসল পদ থাকে। তাহলে মাথা সুস্পষ্ট, মাংসল পদ থাকে, খোলস গঠন করে, অর্ধমুক্ত সংবহন। দন্তান্ন এ দিয়ে হচ্ছে এরা নরম হয়, কেমন এরা নরম। হ দিয়ে এদের কি থাকে, এদের হিমোসিল ও হিমোসায়ানিন থাকে, কি থাকে, হিমোসিল, হিমোসিল ও হিমোসায়ানিন থাকে, হিমোসিল ও হিমোসায়ানিন, হিমোসিল ও হিমোসায়ানিন থাকে, হিমোসিল ও হিমোসায়ানিন থাকে। আচ্ছা, র দিয়ে হচ্ছে এদের র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে, র্যাডুলা, র্যাডুলা বা রেতিজিহ্বা, র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে, রেতিজিহ্বা থাকে, যেটা হচ্ছে একটা ব্যতীত, বাইভ্যালভিয়া ব্যতীত, বাইভ্যালভিয়া ব্যতীত, বাইভ্যালভিয়া ব্যতীত, ব্যতীত সবার হচ্ছে র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে। দ্বীপ দিয়ে বোঝায় হলো এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে এদেরকে তুমি যদি লম্বা লম্বি বিভক্ত করো তাহলে দুই পাশে সমান হবে, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী এরা, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। সো এটা দিয়ে হচ্ছে মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তো তোমাদের ক্লাসটা হচ্ছে আজকে এতটুকুই হবে, হাফ ক্লাস, বুঝছো? তার মানে হলো যে এটা যে বাকি অর্ধেক ক্লাসটা ওইটা একটু বড় হবে এর থেকে, এই ক্লাসটা হবে হচ্ছে তোমার এই ক্লাসটা একটু বড় হবে, বাকি ক্লাসটা মানে একটু এর থেকে হালকা একটু। সো এই হচ্ছে ক্লাস, আশা করি সবকিছু বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে কিনা বল, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক মতো বুঝছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা বল। ওকে, বলো সবাই ঠিকঠাক মতো বুঝছো? ভালো লাগলে ক্লাস করে, বাকিদের কি ভালো লাগছে? বুঝছো সংক্ষিপ্ত ভাবে কেমনে মনে রাখা যায়, যে জিনিসগুলো তোমরা যে অনেক কঠিন ভাবে পড়ো, অনেক কঠিন ভাবে পড়ো, এত কঠিন কিছু নয়, জাস্ট একটা একটা কথা দিয়ে কিন্তু সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখা যাচ্ছে। ঠিক আছে, মানে একটা একটা তথ্য দিয়ে সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখা যাচ্ছে, বুঝছো? মানে একটা সেন্টেন্স দিয়ে সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখা যায়, একটা একটা করে লাইন দিয়ে। ভালো লাগছে, খুব ইজি করে বুঝেছেন। ওকে, এই চ্যাপ্টারটা আগে খুব বিরক্ত লাগতো, ভয় পাইতাম, এখন এটাই সব থেকে ভালো লাগতেছে, আরো ভালো লাগবে। এখনো তো পুরা সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে তখন দেখবা যে আরো ভালো লাগতেছে, হ্যাঁ, মানে আরো ক্লিয়ার হচ্ছে, আরো সুন্দর লাগতেছে, দেখবা সেই মজা পাবা। এগুলো মজার জিনিস, হ্যাঁ, কষ্ট এগুলো এত ভয়ের কিচ্ছু নেই। ভয় পাইলে ভয়, বুঝছো, ভয় না পাইলে ভয় নাই। সহজভাবে একদম সংক্ষিপ্ত আকারে যেভাবে বুঝাইলে তোমাদের জন্য সুবিধা হয় সেভাবে ইনশাআল্লাহ সবগুলো ক্লাস বুঝিয়ে দিব। সবাই বায়োলজি ক্লাসগুলোতে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবা, তাহলে তোমাদের ক্লাসেই পড়া হবে, হ্যাঁ, ক্লাসেই দেখবা যে অনেকটা সুন্দর হয়ে যাবে।
ওকে, তাহলে সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো, অনেক অনেক দোয়া থাকলো। হ্যাঁ, কে কোথা থেকে ক্লাস করছিলা তো জানি না, সবার সাথে আস্তে আস্তে পরিচয় হবে, মজা হবে, ফান হবে, আড্ডা হবে, এবং মজা করতে করতে আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আমি চাই না স্টুডেন্টদেরকে মানে একদম অনেক কিছু দিব, এতগুলো পড়ো, এইগুলো পড়ো, সেইগুলো পড়ো, এই কাজ করো, সেই কাজ করো, এগুলো অনেক কষ্টকর, ঠিক আছে? So, আমি সুন্দর মতো তোমাদের ক্লাসে বুঝাই দিব, তোমরা ক্লাসে সুন্দর মতো থাকলে সবকিছু তোমাদের জন্য ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়ারা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।